আসসালামু আলাইকুম। শুভরাত্রি। রাতের আড্ডার ১৪তম পর্বে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং স্বাগতম। আজকের আড্ডায় আমরা কথা বলবো সময়ের সবচেয়ে স্পর্শকাতর বিষয় এবং বাস্তব বিষয় নিয়ে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক উত্তাপ, মানুষের প্রত্যাশা, হতাশা এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে। রাজনীতি শুধু নেতার বিষয় নয়, এটা সাধারণ মানুষের জীবন, সিদ্ধান্ত, নিরাপত্তা এবং স্বপ্নের সাথে গভীরভাবে সম্পর্কিত। আজ আমরা খোলামেলা আলোচনা করব, জানতে চাইব দেশ কোন দিকে যাচ্ছে, পরিবর্তনের পথে নাকি আরো অনিশ্চয়তার দিকে। আমাদের সাথে অতিথি হিসাবে আছেন আমাদের প্রামাণিক ভাই, উনি পল্লীবন্ধু পরিষদের যুগ্ম আহ্বায়ক। আমাদের সাথে আছেন তরুণ পার্টির এনামুল ভাই। আমাদের আজকের এই আলোচনায় আপনাদের সকলকেই পাশে চাই, সহযোগিতা চাই। প্রামাণিক ভাই কেমন আছেন ভাই? জি, আমি ভালো আছি ভাই। অনেক রাত হচ্ছে তো আমি লিংকটা দিলেন দেখি জয়েনিং করলাম। জি গুরুত্বপূর্ণ জি ইয়া থাকলে ইয়া দিয়ে আমি বলতেছি আমি বের হয়ে যাবো লাইভ না, থেকে। ওইটা আমরা জাস্ট আজকে মানে অল্প একটু আজকে আপনাদের একটা প্রোগ্রাম ছিল দিনাজপুর। জি তো সঙ্গত কারণে বা নানাবিধ এর কারণে দেখা গেল প্রোগ্রামটা হয়তো সফলভাবে করতে দেয়নি, কিংবা বাধা বিপত্তির কারণে। তো এই ব্যাপারটা নিয়ে একটু আপনার মূল্যায়নটা জানতে চাচ্ছি, কেন, কিসের জন্য। না ঠিক আছে, বিষয়টা হলো কি শোনেন, এই মুহূর্তে আমাদের যে বর্তমান যে পরিস্থিতি রাজনৈতিক অবস্থা সেই জায়গা থেকে আমাদের পার্টি অফিসে যাওয়া, হট্টগোল করা, প্রশাসনের অনুমতি ছিল, কিন্তু ওই মুহূর্তে যেহেতু এখন বর্তমানে একটা দেশ সংকটময় মুহূর্ত কাজ করতেছে, সেই জায়গায় প্রশাসন মনে করেন আমাদেরকে প্রোগ্রাম কোনো করতে দিচ্ছে না। এটা হচ্ছে প্রশাসন না, এটা হচ্ছে উপর থেকে তাদের উপরে চাপ আসে, যার কারণে করতে দেওয়া হয় না। তারপরেও আমরা মহাসচিবের নেতৃত্বে এবং আমাদের সাবেক মেয়র মোস্তফা ভাইয়ের নেতৃত্বে আমরা গেছি ওখানে। সুন্দর আমাদের যে তাৎক্ষণিক যে একটা ইয়ে, সে জায়গা থেকে আমরা আমরা মনে করি সফল ওই জায়গা থেকে। এই একটা ব্যাপার, যে জিনিসটা অন্যান্য দলগুলা মানে সুন্দরভাবে প্রোগ্রাম করতেছে, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, ইসলামী ঐক্য জোট, বিএনপি সহ মোটামুটি মানে গণ অধিকার পরিষদ সহ আরো অনেক দলই আহ ঢাকা সিটির মতো শহরেও প্রোগ্রাম করতেছে, যেখানে ব্যস্ত শহর। সেখানে দিনাজপুরের মতো একটি জায়গায় যখন আপনার একটা মানে প্রোগ্রাম দিচ্ছেন, সেই প্রোগ্রামটা আহ উম, করতে না দেওয়ার পিছনে তাদের আসলে লজিকটা কি? না যাই হোক, আমি বেশি সময় নিব না। দুটা প্রশ্ন করছেন, প্রশ্ন দুটো উত্তর দিচ্ছি। বিষয়টা হলো শোনেন, আপনি জামাত বলেন, ওই এনসিপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, এরা ওই একই সুতোয় গাঁথা। ওই যে মাঝে একই মাঝে সুতো আমাদের গাথা, মহাসচিব সবাই বলে একই না সুতো গাথা। যে জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ এরা একটাই। হুম হুম। বিষয়টা হয়তো বিভিন্ন ভাবে আছে, কিন্তু আমাদের পার্টিতে চেয়ারম্যান স্যার মাঝে মাঝে বলে যে একটা অদ্ভুত লোক, একটা আসলে দেশটা কারা চালাচ্ছে এখনো আমরা এটা এই হলো সঠিকভাবে বিষয়। তো মানে নির্ণয় করা মানে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, আসলে দেশটা কে চালাচ্ছে। কারা চালাচ্ছে, হ্যাঁ। না, গতকালকে আমরা কথা বলছিলাম, আমাদের এনামুল ভাই বলছিল যে আসলে দেশটা তো প্রবাসী সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কেউ আমেরিকা থেকে, কেউ ইংল্যান্ড থেকে, কেউ ফ্রান্স থেকে, কেউ ভারত থেকে, মানে নানান ভাবে আসলে আমাদের মানে যা স্বপ্ন নিয়ে যে। আমি আমি আসলে আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত ভাই। আসলে রাত বাজে একটা, এই মুহূর্তে আমি নিতে পারছি না, অনেক লোকজন আছে। কালকে যদি রাত 10টা 11টা থেকে মিটিং না, ওই সময়
জয়েনিং করবো আমি ইনশাআল্লাহ। কালকে 10টায় ইনশাল্লাহ করবো। আপনি আপনার পছন্দ মতো একজনকে দাওয়াত দিয়ে রাখবেন। 10টা বাজে আমরা কালকে ঢোকার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। তালুকদার ভাই আল্লাহ হাফেজ, হ্যাঁ? ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ। জি, নামল ভাই। ধন্যবাদ। জি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি, জি, নামল ডাবল ভাই। হয়ে গেল নাকি? হ্যাঁ, না, ঠিক জি, আছে। আসসালামাইকুম। ডাবল জি, ওই যে লাইভ জি। দেখা যাচ্ছে ডাবল। না, একজনই আছে। যাই হোক, আমাদের যে প্রতিদিনের যে প্রশ্ন পর্ব, সেটি সেগুলো নিয়ে কথা বলি। আর আগামীকালকে যেহেতু জি, আপনার প্রমাণিক ভাই 10টায় মানে থাকবে বলছে, তো ইনশাল্লাহ 10টায় আমরা চেষ্টা করব যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক উত্তাপের মূল কারণ আপনি কোনটি মনে করেন? অর্থনীতি, নেতৃত্বের সংকট, নাকি প্রজন্ম ভিত্তিক মতবিরোধ? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মামুন ভাই। শুভরাত্রি। আজকের এই অনুষ্ঠানে যারা সংযুক্ত আছেন, যারা দেখছেন শুনছেন, সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামুন ভাইকে আবারও ধন্যবাদ। একটি সুন্দর এবং সমসাময়িক একটি প্রশ্ন উত্থাপন করেছেন। আসলে এখানে বলা যায় যে বলছেন আপনি অর্থনীতি, রাজনীতি সবটাই আসলে সমস্যা। আমরা আমাদের যে রাজনৈতিক নেতৃত্ব, যে জি। পরিবর্তন আমরা যে বারবার মুখে বলি, হুম, বিভিন্ন হুম। রাজনৈতিক নেতৃত্ব মুখে মুখে বারবার সুন্দর সুন্দর কথা বলতেছেন যে আমরা আমাদের নেতৃত্বের কোয়ালিটির কথা বলতেছেন, দেশের উন্নয়নের কথা বলতেছেন, জনগণের অধিকারের কথা বলতেছেন। প্রকৃত অর্থে এখন পর্যন্ত জনগণের প্রকৃত কোনো সুবিধা বা জনগণের অধিকারের ব্যাপারে প্রকৃত হুম, হুম। অর্থে কেউ বিন্দু মাত্র এখানে চিন্তাও করেন না, এবং এই এই লাইনে কোনো অগ্রগতি বা কর্মকাণ্ডও নাই। পরিষ্কার ভাবেই আমি বারবার যে কথাটা বলতেছি, আমাদের এই রাজনৈতিক নেতৃবৃন্দ, তথাকথিত বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বারবার শুধু জনগণের সঙ্গে ধোঁকাবাজি করতেছে, প্রতারণামূলক বক্তব্য দিতেছেন। বক্তব্যের সাথে হুম, কর্মের কোনো মিল নেই। বিগত 5 তারিখের 5ই আগস্ট, 24 সালের 5ই আগস্টের যে আন্দোলন সংগ্রাম, এখানে আসলে বাস্তব সত্য কি, এখানে এখন যে জিনিসটা পরিষ্কার হইতেছে সেটা হলো এই ছাত্র আন্দোলনের যে কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল বৈষম্য বিরোধী বা কোটা বিরোধী আন্দোলন। এই আন্দোলনের যৌক্তিকতার পিছনে এই দেশের জন্য, আমি বারবার বলি যে এই দেশের জনগণ ভালো বক্তব্যকে খুব তাড়াতাড়ি রিসিভ করে, সমর্থন করে। জি, আর সেই আন্দোলনে আপনার বিভিন্ন রাজনৈতিক দল আড়াল থেকে সমর্থন দিয়েছে। কিন্তু এই আন্দোলনে একটি মাত্র রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের চিফ চেয়ারম্যান জনবন্ধু জি.এম. কাদের স্যার সংসদে দাঁড়িয়ে তাদের এই আন্দোলনের পক্ষে কথা বলেছেন, সমর্থন দিয়েছেন, এবং রংপুর সহ উত্তরাঞ্চলে জাতীয় পার্টি একমাত্র রাজনৈতিক দল যে তার রাজনৈতিক ব্যানার নিয়ে সরাসরি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং আন্দোলনের সাথে রাজপথে ছিলেন, এবং যেই কারণে ওই রংপুরে জাতীয় পার্টির 2 জন কর্মী শহীদ হয়েছে। হুম, আমরা আমাদের প্রায় প্রত্যেক নেতা কর্মী আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সমর্থন দিয়েছি। আমার বিভিন্ন লেখায় আপনি দেখতে পারবেন, বা আপনি এর আগেও আমি বলেছি, আমার প্রত্যেকটি লেখায় এই আন্দোলনের পক্ষে সমর্থন ছিল, এবং এই বিগত সরকারের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা আমি বিগত 15 সাল থেকে আমি আমার বিভিন্ন আইডির মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ভাবে বলার চেষ্টা করেছি।
এবং বলেছি। কিন্তু এখন যে নেতৃত্ব, এখন যারা জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্নভাবে এই কর্মকাণ্ড করতে দিতেছেন না, এবং ওনারা যে কর্মকাণ্ডগুলা করতেছেন আদৌ কি জনগণের পক্ষে, বা ওনাদের বক্তব্যের সঙ্গে কি কর্মকাণ্ডের কোনো মিল আছে? আমি কোনো মিল দেখতে পারতেছি না। এবং বিগত সরকারের বিরুদ্ধে যে অভিযোগ, সেই কর্মকাণ্ডগুলোই এখন সরকার এবং এই ছাত্ররা এবং গণ অধিকার পরিষদ, এনসিপি সহ এই সরকারের যারাই আছেন তারাই সমর্থন করতেছেন। আগের যে সরকারের যে অপকর্মগুলা, ওনারা এখন সেইগুলা আরো চরমভাবে ওনারা প্র্যাকটিস করতেছে। তাইলে আলটিমেটলি কি দাঁড়ায়? জনগণের পক্ষে কি জনগণের বিপক্ষের যে কর্মকাণ্ডগুলা আগের সরকার করেছে, এখন এই সরকারের ছত্রছায়ায় এবং এই সরকারের দ্বারা সেই কর্মকাণ্ডগুলোই পরিচালিত হচ্ছে, এবং পরিচালিত এটা হচ্ছে। ব্যাপকভাবে পরিচালিত হচ্ছে। তাইলে যে এটার কারণটা এই দেশের কি রাজনীতির ভবিষ্যৎ অর্থনৈতিক না নেতৃত্বের সংকট? এখানে দুটোই প্রধান। একটি হলো অর্থনীতি দ্বারা রাজনীতি নিয়ন্ত্রিত হচ্ছে। মানে অর্থনীতির আপনার নেগেটিভ প্রভাব, অর্থনীতির নেগেটিভ প্রভাব, অর্থের মাধ্যমে রাজনৈতিক নেতাদের চরিত্র বা লোভকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, রাজনৈতিক নেতাদের চরিত্র বিপথে পরিচালিত করা হচ্ছে নাকি এই ব্যাপার তাদের যারা নাকি এই ব্যাপারটাও প্রজন্ম ভিত্তিক একটা বা আপনার এই যেহেতু নতুন প্রজন্মের একটা আবির্ভাব রাজনীতিতে ঘটছে, মানে গতানুগতিক ভাবে বা আনুপাতিক ভাবে অন্য আগের যারা সরকার পরিচালনা করছে তাদের সময়ের আর বর্তমান প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের একটা কিন্তু ব্যাপক আগমন ঘটছে আপনার রাজনীতিতে, সেটাও কি একটা ফ্যাক্ট? ফ্যাক্ট, ঠিক আছে। ফ্যাক্ট, তরুণ প্রজন্মের নেতৃত্বের ক্ষেত্রে তরুণ প্রজন্মের নেতৃত্বটা বা ছাত্র সমাজের নেতৃত্বটা এটা নতুন জি কিছু নয়। এটা আমি এর আগেও বলছিলাম। এটা 69 সালেও যে আন্দোলন হয়েছিল এটা ছাত্রদের নেতৃত্বে। এর পরবর্তীতে 71-এ যা হয়েছিল, একাত্তর হয়েছে। এর পরবর্তীতে যতগুলো আন্দোলন দেশে হয়েছে সবগুলোর কিন্তু নেতৃত্ব ছিল ছাত্ররা। ছাত্রদের নেতৃত্বে 52-র ভাষা আন্দোলন ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। মূলত ছাত্রদের নেতৃত্বে এই আমাদের এই পূর্বাঞ্চলে রাজনীতি ছাত্ররা সবচেয়ে বেশি সোচ্চার, আর ছাত্ররার পিছনে জনগণ সমর্থন দিয়ে আসছে। এখানে এই বিষয়টা নতুন কিছু নয়। কিন্তু প্রশ্নটা হলো এই ছাত্রদের নেতৃত্ব পরবর্তী পর্যায়ে, বিশেষ করে বর্তমান সময়ে ছাত্ররা যে এত তাড়াতাড়ি এত নিচু মানের নেতৃত্ব, মানে এর আগে অতীতের আসেনি, কোনো সময়ে ছিল না। এর আগে হ্যাঁ, যতগুলো আন্দোলন হয়েছে এর আগে হয়নি। আমার জানা মতে আমাদের এর আগে আমি শুনি নাই, বা এর আগে সাথে আমি আমাদের প্রিয় ভাই আজিজ আসেনি। ভাই যুক্ত হয়েছেন। আপনাকে জি, স্বাগত আসসালামু মধ্যরাতের আলাইকুম। আড্ডায়। জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জি, জি ভাই, আছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। খাওয়া দাওয়া করছেন? জি ভাই, খাওয়া হয়েছে সবাই। জি এনামুল ভাই, সামাজিক জি ভাই, মাধ্যমে রাজনৈতিক বিভাজন কি মাঠের রাজনীতির কে প্রভাবিত করছে বলে মনে করেন আপনি? প্রশ্নটা আবার একটু বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক জি, বিভাজন কি মাঠের রাজনীতিতে প্রভাব ফেলছে বা প্রভাবিত করছে? হ্যাঁ, যোগাযোগ মাধ্যম তো আমাদের সর্বক্ষেত্রে, যোগাযোগ মাধ্যমটা আমাদের সর্বক্ষেত্রে প্রভাব ফেলছে জীবনের, এটা সত্য, এবং আমরা এটা সুবিধা ভোগ করতেছি। আরেকটা জিনিস হইলো, আপনি যে কথাটা বলতেছেন রাজনৈতিক প্রভাব, হ্যাঁ,
রাজনীতির প্রভাব, হ্যাঁ, এখানে এই জিনিসটাই সবচেয়ে বাস্তব যে জিনিসটা, সেটা হলো আমাদের যে রাজনীতি, যারা এই বাংলাদেশের রাজনীতিতে আহ, বড় রাজনৈতিক দলগুলো এই সমাজ এবং এই রাষ্ট্রকে অধিকাংশ পর্যায়ে নিয়ন্ত্রণ করছেন। আর ওনাদের এই নেগেটিভ, ওনাদের ওনাদের আহ, ওনাদের নেতৃত্বের দুর্বলতা, অনৈতিক রাজনৈতিক নেতৃত্ব এবং দুর্বল দুর্বল রাজনৈতিক, আমি রাজনৈতিক নেতৃত্ব বলি না, আমি বলি যে এই দেশের বড় বড় রাজনৈতিক দলের নেতৃত্বে বসে আছেন অরাজনৈতিক ব্যক্তিগণ, যাদের রাজনৈতিক একজন রাজনীতির কর্মী হওয়ার বা রাজনৈতিক কর্মী হওয়ার যে ন্যূনতম ক্রাইটেরিয়া ওনাদের মধ্যে অনুপস্থিত। আর সেই নেতৃত্ব শুধুমাত্র মানে অনৈতিক সুবিধার জন্যই, সুবিধার ভোগী যে কর্মকাণ্ডগুলো ওনারা করতেছেন, আর তার প্রভাবটা বর্তমান যে নতুন নেতৃত্ব তাদের মধ্যে একদম চরমভাবে গ্রাস করে ফেলেছে। তাদের দ্বারাই, বড় বড় রাজনৈতিক দলগুলোর দ্বারাই, অনৈতিক কর্মকাণ্ডের দ্বারাই বর্তমান ছাত্র নেতৃত্ব বা বর্তমান নতুন প্রজন্ম পুরোপুরি ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে এবং তাদেরকে গ্রাস করে ফেলেছে বড় রাজনৈতিক দলের অনৈতিক পলিসি বা অনৈতিক কর্মকাণ্ডের দ্বারা তারা নিয়ন্ত্রিত হচ্ছে, একদম পরিপূর্ণভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। এটি হলো আমাদের সবচেয়ে বড় 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 সমস্যা আমি মনে করি বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে। সাধারণ মানুষের সবচেয়ে বড় রাজনৈতিক প্রত্যাশা কোনটি বা কি? যে এখানে তো সমস্যাটা হলো মানুষের যে আপনার চাহিদা, কাছে অসাধারণ জনগণের মানুষের যে চাহিদা, যে অসাধারণ জনগণের যে চাহিদা, এই চাহিদার সাথে তো কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় বর্তমান রাজনৈতিক নেতৃত্ব, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক যারা নিয়ন্ত্রণ করছেন তাদের সঙ্গে জনগণের আশা আকাঙ্ক্ষার কোনোভাবেই সমন্বয় ঘটতেছে না, বা কোনো একেবারেই সমন্বয়হীন, বা যার কারণে একেবারেই বৈষম্যমূলক অবস্থান বা বিপরীত। জি, যার কারণে এই বিভাজনের তৈরি নাকি, এই বিভাজন, আজকের বিভাজন যে তৈরি হচ্ছে, মানে মূলত কারণটা এটাই। জি, 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 মানে আপনার বাসায় অসাধারণ জনগণের যে মৌলিক চাহিদা বা ইচ্ছা বা তাদের চিন্তা চেতনার মানে কোনো প্রতিফলন মানে ঘটাতে পারছে না বর্তমান সমসাময়িক রাজনীতিবিদেরা। জি, জি, একদম 100%। বিরোধী রাজনীতি কি মানুষ বর্তমান প্রেক্ষাপটে সত্যি কোনো বিকল্প দিতে পারবে? এখন জনগণ যদি জিনিসটা ভালোভাবে উপলব্ধি করতে পারেন যে কারা এখানে সঠিক ভূমিকা রাখছেন, বা কারা মানে জনগণের মূল মূল যে চাহিদা, জনগণের মূল যে আকাঙ্ক্ষা, বা জনগণের পক্ষে সঠিকভাবে আসলে রাজনৈতিক যে ধরনের নেতৃত্বটা যে ধরনের হওয়া উচিত, সেই প্রক্রিয়ায় কারা বক্তব্য রাখছেন, কারা চেষ্টা করছেন, জনগণ যদি সেই বিষয়টা উপলব্ধি করতে পারেন, তাইলে অবশ্যই সেখানে ভালো কিছু হওয়া সম্ভব বা আশা করা যায়। রাজনৈতিক পরিবর্তন কি বাস্তবে কাছাকাছি মনে হয়? রাজনৈতিক যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা কি আসলে আমরা সন্নিকটে দেখতে পাচ্ছি, নাকি এটা আরো দীর্ঘমেয়াদী হবে, আরো ত্যাগ, আরো সংগ্রাম, আরো প্রতিকূল পরিস্থিতির মাধ্যমে আমাদের যেতে হবে? হ্যাঁ, এখানে একটা ভালো একটা পয়েন্ট বলছে। এখানে আমাদের দুনিয়ার দুনিয়ার ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে, ইতিহাস যারা পর্যালোচনা করেন বা যারা একটু লক্ষ্য করেন, আপনি দেখবেন পৃথিবীর ইতিহাসে যে অঞ্চলে বা যে সমাজে
সমাজের অবস্থা যেখানে একদম চরম বিপর্যয়, যখন যে সমাজে এবং যে অঞ্চলে চরম বিপর্যয় ঘটে, ঠিক ওই অঞ্চলেই তখন মহান রাব্বুল আলামিন, আমাদের সৃষ্টিকর্তা, একজন বিশেষ স্পেশাল ব্যক্তি সেখানে আবির্ভূত হয়, বা সৃষ্টিকর্তা সেখানে সেই লোক পাঠান, ওনার প্রেরণ করেন প্রতিনিধি পাঠান, দূত হিসাবে। প্রেরণ করেন, বা কারো না কারো মাধ্যমে উনি সেটা নিয়ন্ত্রণ করেন। ওনার অস্তিত্ব, ওনার কর্তৃত্ব এবং জনগণের যে ওনার মানবের যে অরিজিনাল যে আপনার কি বলে ভালোর যে অবস্থানটা, সৃষ্টিকর্তার যে অস্তিত্ব আছে, সেটা থেকে উনি জানান দেন। কারো না কারো মাধ্যমে সেখানে তিনি ওনার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। আমাদের বর্তমান যে বাংলাদেশের যে পরিস্থিতি একেবারে চরম পর্যায়ে অবস্থিত, সেই ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই সৃষ্টিকর্তা এখানে চরম বিপর্যয় যেখানে অবস্থান করতেছে, সেখানে অবশ্যই উনি ওনার কর্তৃত্ব এবং অস্তিত্ব এবং জনগণের কল্যাণের জন্য উনি অবশ্যই স্পেশাল কারো না কারো মাধ্যমে বা উনার বিশেষ অনুগ্রহ করুণার মাধ্যমে এই সমাজের একটা উন্নয়নের দিকে নিবেন, এটাই আমি মনে করি। এছাড়া আর কোনো উপায় আছে বলে আমি মনে করি। আমাদের রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে এই সমাজের পরিবর্তন আসলে মানে দুরাশা বা অসম্ভব প্রক্রিয়ায় পৌঁছে গেছে। এখন জি, আপনার সৃষ্টিকর্তার দল উপরে যদি কোনো নির্ভর করা কারণ ছাড়া আর কোনো বশত, জি, আপনার দল যদি আহ, মহান রাব্বুল মহান পাক রাব্বুল আলামিনের ইচ্ছায় যদি আপনার দল আসলে যদি ক্ষমতা গ্রহণ করে, সেই ক্ষেত্রে এই আপনারা কিভাবে মানে কোথা থেকে শুরু করবেন? ধন্যবাদ মামুন ভাই। আমাদের জাতীয় পার্টি ক্ষমতা গ্রহণ গ্রহণ করার জন্য ব্যস্ত নয়, ব্যতিব্যস্ত নয় বা লালায়িত নয়। তবে জনগণ, এদেশের অসাধারণ জনগণ যদি উনাদের উপলব্ধির মাধ্যমে এদেশের অসাধারণ জনগণ যদি জাতীয় পার্টিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়, তাইলে জাতীয় পার্টি অবশ্যই রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত। আর সেই ক্ষেত্রে প্রথমই কাজ হবে, মানুষ তো রাজনীতি করে ক্ষমতার সর্বোচ্চ আসন মানে গ্রহণ করার জন্য বা সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার জন্য। তো আপনারা কিসের জন্য লালায়িত নন যে ক্ষমতার মস্তদে বসার জন্য? আমরা ক্ষমতার জন্য লালায়িত নই। তবে দেশের অসাধারণ জনগণ যদি জাতীয় পার্টিকে সরকার পরিচালনার দায়িত্ব দেন, সেই ক্ষেত্রে জাতীয় পার্টি অবশ্যই সরকার পরিচালনার জন্য প্রস্তুত। এবং ইতিপূর্বে যে তিনটি বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ পরিচালনা করেছেন, এর মধ্যে একমাত্র জাতীয় পার্টি প্রায় ৯.৫ বছর সুস্থ এবং সুন্দরভাবে জনগণের কল্যাণে সফলভাবে সরকার পরিচালনা করেছেন। আর এটা প্রমাণিত, বাকি দুইটি রাজনৈতিক দল ইতিমধ্যেই সরকার পরিচালনা করতে ব্যর্থ। ওনারা শুধু ওনারা জনগণের উপর কর্তৃত্ব এবং ক্ষমতায় ওনারা পরিচালনা করেছেন এবং ক্ষমতাই ব্যবহার করেছেন এবং জনগণের উপর কর্তৃত্ব অর্জন করতে, জনগণের উপর কর্তৃত্বের মাধ্যমে অন্যায়ভাবে ক্ষমতা প্রয়োগ করেছেন। কিন্তু জাতীয় পার্টি কোনো ক্ষমতার রাষ্ট্র পরিচালনা করে নাই। জাতীয় পার্টি সুষ্ঠুভাবে সুন্দরভাবে জনগণের জন্য কল্যাণে রাষ্ট্র পরিচালনা করেছেন, এটা প্রমাণিত। সেই ক্ষেত্রে আমাদের জনগণ যদি আবার জাতীয় পার্টিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, আমরা জাতীয় পার্টি রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত, ক্ষমতার জন্য নয়। এবং জাতীয় পার্টি ক্ষমতার জন্য লালায়িত নয়। এই জিনিসটা পরিষ্কার ভাবে আমি জনগণকে বলতে চাই। জি, মানুষের ভয়, নিরাপত্তাহীনতা ও স্বাভাবিক জীবন কি রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই রাজনীতির কারণে এর থেকে উত্তরণের রাস্তা কি?
এর থেকে উত্তরণের একটি, আমি তো বারবারই বলেছি, উত্তরণের একটি মাত্র রাস্তা, জনগণকে সোচ্চার হতে হবে এবং অরাজনৈতিক ব্যক্তি যারা, যেসব দলের প্রধান বা যেসব দলের মূল নেতৃত্বের চেয়ারে বসে আছেন অরাজনৈতিক ব্যক্তি, সেই দলকে জনগণ প্রত্যাখ্যান করতে হবে, সেই দলের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, তাদেরকে চরমভাবে নিয়ন্ত্রণ করতে হবে জনগণের দ্বারা, জনগণের ক্ষমতার দ্বারা। জনগণের যে অসাধারণ ক্ষমতা আছে, সেই ক্ষমতা দিয়ে ওই অরাজনৈতিক নেতৃত্বশীল দলকে জনগণ প্রত্যাখ্যান করতে হবে। তাইলেই জনগণের কল্যাণ রাষ্ট্র, জনগণের কল্যাণকামী সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের কল্যাণের রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হবে, পরিচালিত। সেটা কিভাবে হবে? আমরা তো মুষ্টিময় 2-3টা দলের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ইচ্ছা করলেই তো আমরা মানে স্থান, কাল, পাত্র ভেদে সবকিছু করতে পারি না। ধরেন আমি একটা দল সাপোর্ট করি, এই দলের এই গুণগীতি গাবো, নির্বাচন আসলে ওই দলকে আমি ভোট দিব। আপনি একটা দল ইয়া করেন, এই কি বলে, আপনি একটা দলকে সাপোর্ট করেন, আপনি কিন্তু সেই দলের যত খারাপ ক্যান্ডিডেট দেখ না কেন, তার থেকে কি বেরিয়ে আসতে পারবেন আপনি? এটা কি আমরা না, আপনার আমি এটা বিশ্বাস করে আমি আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি, যদি যে দলের মূল নেতৃত্ব, চেয়ারম্যান, টপ লিস্টে যিনি বসা আছেন, উনার ব্যক্তিগত আচার আচরণ এবং রাজনৈতিক উনার কর্মকাণ্ড এবং ব্যক্তিগত আচার আচরণ যদি জনগণ বিরোধী হয়, যদি একজন ন্যূনতম জনবিরোধী, রাজনৈতিক কর্মীর পর্যায়ে না পড়ে, হ্যাঁ, জনবিরোধী এবং উনার ব্যক্তিগত চরিত্র যদি মুমিন পর্যায়ে না হয় এবং একজন রাজনৈতিক কর্মী হওয়ার যে ন্যূনতম যোগ্যতা, যে যতটুকু মেধা কোয়ালিটি দরকার, এই পর্যায়ে যদি না হয়, আমি এই দলকে কোনোভাবেই সাপোর্ট করব না। আর জনগণকেও বলবো, যাদের মূল নেতৃত্ব ন্যূনতম রাজনৈতিক কোয়ালিটির মধ্যে না পড়ে, তাদেরকে সমর্থন দেওয়াটা তো একটা চরম অপরাধ। আমি মনে করি এটা চরম অপরাধ, এবং সেই জন্য আমি যদি সমর্থন দেই, আমার সমর্থনের মাধ্যমে পুরা জনগোষ্ঠী এটার জন্য খেসারত দিতে হবে। আমি ভুল জায়গায় আমার সমর্থন দিব কেন? আসলে ভুল জায়গায় সমর্থন প্রেক্ষাপট অনেক সময় এইভাবে মানে বাধ্য করে যে জাতকুল বিচার বিশ্লেষণ করার সময় সুযোগ থাকে না। আর আমরা যেহেতু অভ্যস্ত 2-3টা রাজনীতির মাধ্যমে, 2-3টা রাজনৈতিক দল দ্বারা আমরা প্রভাবিত, তা আমরা সেই দলের বাইরে তো যাওয়ারও তো আসলে খুব একটা সুযোগ আছে কি? এই জিনিসটা যদি আপনি এই বিগত 35 বছর যাবত আপনি যদি উপলব্ধি করার পরও, মানে বারবার 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 যদি ক্ষতিগ্রস্ত হওয়ার পরও আপনি সেই জায়গাতে আপনার সমর্থন ঠিক রাখেন, আপনি যদি সমর্থন, আপনার চিন্তা ভাবনা যদি চেঞ্জ না করেন, তাহলে এই দোষ কাকে দিবেন? আপনি বারবার এখানে নির্যাতিত, নিষ্পেষিত, প্রতারিত, তারপরেও যদি আপনি বলেন যে আমি সেখানেই আমার সমর্থন দিব, সেই জন্য আপনি আপনি অন্য কেউকে দোষারোপ তো করার সুযোগ নাই। সেই জন্য তো আপনাকে না, আপনি সহ আমরা সবাইকে ভুক্তভোগী হতে হবে, কিছু করার। আমরা তো এইটা মেনেই তো আমরা মানে ইয়া করি যে প্রতীকটা ভালো, লোকটা হয়তো খারাপ, প্রতীকটা তো ভালো। এই জিনিসটা যেটা, এই যে ভুল বিষয়টা, প্রতীককে তো আপনার কি আমরা বলে, প্রতীর কথা বলতে পারি যে প্রতীক তো আর ইয়াবা রাষ্ট্র সম্রাট চালায়। ছিল, তাকেও তো বাংলার জনগণ এই মসনদে বসাইছে না? তাকে অবাঞ্ছিত ঘোষণা করা জি, হয়েছে পরে তার ওয়াইফ বিগত নির্বাচনে। কার কথা বললেন? বদি চট্টগ্রামের হ্যাঁ, 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 হ্যাঁ। ইয়াবা সম্রাট।
জি 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 না, এই তাকে রাজনীতিতে মনোনয়ন তো এটাই সমস্যা। তাকে মনোনয়ন রাজনীতি দেয়নি, পরবর্তীতে রাজনীতি তার ওয়াইফকে এমপি করে আনা হয়েছে। তাহলে এর অর্থটা কি দাঁড়াইলো? মানে আসলে তো তাকেই সমর্থন করা হইলো, তার দ্বারাই নিয়ন্ত্রিত হইলো। হুম। তাইলে এই রাজনীতিতে তো এটাই সমস্যা। না, আমাদের ক্রিমিনাল শিক্ষাটা কি? পলিটিশিয়ান, হ্যাঁ, ক্রিমিনাল ব্যক্তিরা রাজনীতির চেয়ারে বসা। হুম। ক্রিমিনাল কোন অরাজনৈতিক ক্রিমিনাল ব্যক্তি যদি রাজনীতির চেয়ারে বসে, তাহলে আমাদের শিক্ষাটা কি? অ্যাকচুয়ালি আমরা এর থেকে কি শিক্ষা পাচ্ছি? আমাদের নীতি, নৈতিকতা, আমাদের আদর্শ, নাকি এগুলো শুধু মুখের ফাঁকা বলি? এনামুল ভাই, তো জি, এনামুল ভাই। জি ভাই, এই কথাটা বলতেছি যে জনগণ যদি জেনে শুনে বিষ পান করে, তাইলে মৃত্যু ছাড়া তো আর কোনো এটা নির্ধারিত গন্তব্য নাই। না, আর যদিও চিকিৎসার মাধ্যমে চরম ভালো চিকিৎসার মাধ্যমে যদিও বেঁচে থাকে, তাইলে সাথে তো পঙ্গু হয়ে যায়, কলাপস হয়ে যায়। বাঁচার মরার মধ্যে কোনো পার্থক্য থাকে না। জনগণ যদি সেই কাজটা করে, তাহলে এখানে তাদের বাঁচানোর কোনো কঠিন, বাঁচলেও সেটা ডিজেবল। রাজনীতিতে নৈতিকতা কতটা গুরুত্বপূর্ণ, আর বর্তমান প্রেক্ষাপটে সেই কাজটা বা সেটা কোথায় দাঁড়িয়ে আছে? সুন্দর একটা প্রশ্ন করেছেন মামুন ভাই, ধন্যবাদ। নট অনলি পলিটিক্স, নৈতিকতা সমাজের প্রতিটা স্তরেই প্রধান মাপকাঠি। নৈতিকতার মাপকাঠি ছাড়া কোনো জায়গাতে যদি কোনো লোককে বসান, সেই সমাজ ধ্বংস হবে, সেই রাষ্ট্র রাষ্ট্র সরকার সবকিছু ধ্বংস হবে, এবং সেটা চরম বিপর্যয় জনগণের জন্যই ডেকে আনবে। নৈতিকতাই হলো প্রধান মাপকাঠি হওয়া উচিত। যেমন বিশেষ করে নৈতিকতায় ইদানিং প্রধান অবশ্য মাপকাঠি একটা হওয়া। পত্রিকায়, হ্যাঁ, পত্রিকায় দেখেছি মাননীয় প্রধান বিচারপতি সম্ভবত এই কথাটা বলেছেন যে নৈতিকতাই মাপকাঠি হওয়া উচিত, বা নৈতিকতাই প্রাধান্য দেওয়া উচিত। এবং আমি কিন্তু মনে করি আমরা এটা একদম প্রথম প্রথম প্রায়োরিটি হওয়া উচিত। এর বাহিরে গেলেই আপনি বিপদে পড়বেন। এর কিন্তু বাহিরে আমরা গেলেই কি আপনার আপনার মূল কাজ হবে না, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমরা কি সেই নৈতিকতার দ্বারধারী, বা নৈতিকতার মাধ্যমে কি আমরা ক্যান্ডিডেট সিলেক্ট করি, কিংবা প্রার্থী না, যারা মানে বা সংশ্লিষ্ট দপ্তরের যে ব্যাপারটা, এটা কি আমরা নৈতিকতা চিন্তা করে কি তাদেরকে আমরা গ্রহণ করি, নাকি মামা কালার জোর বা অন্যান্য আদার্স টাকার কোনো জোর। সুযোগ সুবিধার কারণেই আমরা ওইখানে আমরা নৈতিকতাটা খোঁজার চেষ্টা করি? হ্যাঁ, এখানেই তো আমাদের চরম বিপর্যয়। এখানেতে আমরা একেবারে ন্যূনতম পর্যায়ে বাংলাদেশের রাজনীতিতে ন্যূনতম পর্যায়ে নৈতিকতার মূল্যায়ন হইতেছে না, এবং চরম ভাবে নৈতিকতা অপমানিত হইতেছে। এখানে কোনো ধরনের আপনার নৈতিকতার চিন্তা করা হয় না, শুধুমাত্র টাকার ব্যাপারটাই প্রধান বিষয় হিসেবে বিবেচিত হইতেছে। আর সেই কারণে প্রতিটা ক্ষেত্রে টাকা আর সমাজের, ক্ষমতা, রাষ্ট্রের এবং টাকা, সরকারের, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি। যে টাকা, টাকা, ক্ষমতা, প্রভাব, হ্যাঁ, যে কোনো প্রতিপত্তি, মূল্যে, এই তিন মিলেই, এই তিনের যে কোনো একটা হলেই ওইখানে নৈতিকতা বিসর্জিত হচ্ছে।
বিসর্জিত হচ্ছে, নৈতিকতা অপমানিত হচ্ছে, বিসর্জিত হচ্ছে এবং চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর থেকে বের হওয়ার এবং উপায় এটার বা খেসারত রাস্তা, জনগণকে দিতে হইবে। এর থেকে বের হওয়ার উপায় রাস্তা তো রাস্তা একটি, আপনি উপায় উপায় তো একটি, যে আপনার যখন সুযোগ আসবে জনগণের হাতে, যখন জনগণের হাতে সুযোগটাই তো আসে কোনো না কোনো প্রতিনিধি নির্বাচনে, যে ভোটের সময়, এই ভোটের সময় তো জনগণ সেই সুযোগটা কাজে সেই লাগাইতে সুযোগ হবে। সুবিধাটা কি বরং জনগণ জনগণ যদি পায় ভোটের সময় কোনো না কোনো কারণে? অবশ্যই ধরেন পায়, জনগণ পায়, কারণ জনগণ ব্যক্তির কারণে হোক। জনগণ অবশ্যই প্রতিটা নির্বাচনেই জনগণের জন্য সেই সুযোগটা আসে। প্রতিটা নির্বাচনে আপনি একদম ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জাতীয়, শুধু শুধু জাতীয় সংসদই একটাই মাত্র জায়গা না। আপনার ইউনিয়নের ক্ষেত্রে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে আপনার জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, প্রতিটা ক্ষেত্রেই জনগণের হাতে সুযোগ আসে। সেই সুযোগটা যদি জনগণ প্রতিটা ক্ষেত্রেই সুচিন্তিত ভাবে এবং যথার্থ প্রার্থীর উপর সমর্থনটা প্রদান করেন, সেই ক্ষেত্রেই গোটা দেশ কিছু একটা একটা ভালো পজিশনে চলে যাবে। গুড ব্যক্তিকে যদি আপনি চেয়ারে বসান, অবশ্যই যেন ভালো কাজ হবে। এখানে খারাপ হওয়ার সেই কোনো গুড সুযোগ নাই। ব্যক্তিটা কোথায় পাবো? সেই গুড ব্যক্তিটা আমরা কিভাবে মূল্যায়ন করব, কোথায় পাবো? কারণ একটা জিনিস এর আগেও আমরা দেখেছি যে অমুকে এটা চুরি করে, অমুকে এই ঘুষ বাণিজ্য করে। আমরা একটা পরিবর্তনের পর আমরা চিন্তা করেছিলাম হয়তো বাংলার জনগণ কিছুটা হলেও মুক্ত পেয়েছে বা মুক্তি পেয়েছে ওই বৈষম্য থেকে। তো আহ, যারা মানে এইসব কথা মানে উচ্চারণ করত, বিশেষ করে উপদেষ্টা মন্ডলীর কিছু কিছু পদেও এখনো অনেকেই মানে আছেন যারা ওই বয়ানগুলা দিত বা দিচ্ছে, আমরা শুনতাম। কিন্তু তাদের কাছ থেকে কি আমরা পাচ্ছি ওই রকম ধরনের কোনো নৈতিকতা বা ওই রকম ধরনের দেশের যে যেভাবে মানে সাধারণ পাবলিক যেভাবে মূল্যায়ন করছিল, চিন্তা ভাবনা করছিল, ওই প্রতিফলনটা কি আমরা কোনো ভাবে মানে পাচ্ছি কি, না ওইখানেও প্রশ্নবিদ্ধ? না, একেবারেই না, ধারে কাছেও নাই। বেসিক যে কাজগুলা করার দরকার ছিল বা যেভাবে আগানোর দরকার ছিল, এর ধারে কাছেও নাই। না, এর ধারে কাছেও নাই। শুধু আপনার যেমন যাদেরকে সামনে রেখে এই মানে আন্দোলনের মানে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এখন তারা ওইখানে যাওয়ার পর, ক্ষমতায় যাওয়ার পর বা পদে যাওয়ার পর তাদের কাছ থেকে যদি নৈতিকতা বিসর্জিত হয়ে যায়, তাহলে আসলে নৈতিকতার জায়গাটা কিভাবে মূল্যায়ন করা হয়? কারণ ওই যে আমি একটা কথা আছে আমি না, আমি যে আমি ঘুষ খাই না ভাই, আমি ঘুষ খাই না, আমি ভালো আছি, আমি সৎ। এখন আমাকে কে ঘুষ দিবে, কেন ঘুষ দিবে? আমি ঘুষ পাই না বিধায় আমি সৎ। ব্যাপারটা কি অনেকটা এরকম হয়ে গেল না? হ্যাঁ, এরকমই 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 ধরতে পারেন আপাতত। কারণ কারণ একজন আমাকে তো একজন কেউ যদি দেয় সুযোগ না, পায়, বা সুযোগ আমার পাওয়ার ওরকম পরে প্রাপ্য তার, তৈরি হয়নি। হ্যাঁ হ্যাঁ, যখন যখন একটা লোক সুযোগ পাবে, তখন তার অরিজিনাল ক্যারেক্টারটা বোঝা যাবে। কিন্তু সেই ক্ষেত্রে আপনি আগে আগের থেকে যাচাই করারও সুযোগ আছে, যে প্রতিটা মানুষের সুযোগ যে শুধু আপনার নির্বাচন আসলেই সুযোগ পায়, আবার চেয়ারে বসলেই যে সুযোগ পায়, এর আগে সুযোগ পাইলো কিনা এটাও তো আপনার মূল্যায়ন করার সুযোগ আছে। কারণ মানুষের সুযোগের কিন্তু শেষ নাই। প্রতিটা যারা মানুষের একসময় ভাই, জীবনেই সুযোগ, অনেক ধরনের সুযোগ আছে। যারা একসময় সপ্তাহে একদিন মাছ খাইতো কিংবা মাছের জিনিসটা চিন্তা করতো না খরচের ভয়ে, অতিরিক্ত খরচ হয়ে যাবে, এই শরীরের এনার্জি ঠিক রাখার জন্য সবজি, সবুজ সবজি সবজি দিয়ে অনেকেই আপনার খাবার দাবার শেষ করতো। আহ তারাই যখন আবার মানে হাঁস খাওয়ার জন্য বা ইয়া খাওয়ার জন্য যখন ইয়াতে চলে যায়, ওই যে নানান জায়গায় চলে যায়, 300 ফিট যায়, এই আমাদের ইয়াতে চলে যায়, এই কি জানি মাওয়া, তাজা ইলিশ খাওয়ার জন্য আমরা চলে যাই, তখন জিনিসটা আসলেই হঠাৎ করে মানে হঠাৎ পাওয়া গুপ্তধনের মতো হয়ে গেল না?
হ্যাঁ, ওই যে একটা কথা বলে যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এখন এই যে প্রবাদ বাক্যটা, এটা তো আসলেই গুরুত্বপূর্ণ। যে প্রবাদ বাক্যগুলো তো আর এমনি এমনি হয় না। এই কারণেই বলছে যে মানুষ যখন তার সর্বোচ্চ পর্যায়ে যখন একটা লোক বসবে বা একটা সুযোগ, ভালো সুযোগ যখন সে পাবে, বড় চেয়ার পাবে, তখন তার অরিজিনাল চরিত্রটা বেরিয়ে আসবে। তার হাতে যখন কোনো ধরনের ক্ষমতা জনগণ দিবে বা কোনো না কোনো ভাবে যখন সে কোনো একটা ক্ষমতা প্রয়োগ করার, ক্ষমতা ভোগ করার বা প্রয়োগ করার সুযোগটা যখন তার হাতে আসবে, তখন তার অ্যাক্টিভিটিসটা কি বা তার অরিজিনাল রূপটা কি, এটা প্রকাশ Exactly, পাবে। আমি 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 ওই জিনিসটাই জানতে চাচ্ছিলাম, বা ওই জিনিসটাই আপনার কাছ থেকে চাচ্ছিলাম যে আপনার হয়তো বক্তব্য এরকম ধরনের হবে। যাই হোক, হ্যাঁ। দেশ কি পরিবর্তনের পথে, নাকি অস্থিরতার দিকে পর্যায়ক্রমে আমরা আরো 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 অস্থিরতার দিকে ধাবিত হচ্ছি? হ্যাঁ, আরো অস্থিরতার দিকে যাইতেছে এবং চরম পর্যায়ে যাইতেছে এবং ভবিষ্যৎ খুবই অন্ধকারের দিকে যাইতেছে। একদম চরম, দেশটা এমনিতেই চরম চরম বিপর্যয়ের মধ্যে, বিপর্যস্ত অবস্থায়, চরম আহ, চরম বিপর্যয়ের মধ্যে দেশ অবস্থান করে, একদম একেবারে মানে শেষ পর্যায়ে। এখন ওই যে একটু আগে বললাম যেটা, এখন যে পরিস্থিতি দাঁড়াইছে, এখান থেকে ব্যাক করা ছাড়া আর কোনো রাস্তা নাই। সেই ক্ষেত্রে ব্যাকটা কিভাবে হবে? কোনো নিয়ম, দেখতে কি মানে হবে? আমাদের দ্বারা কোনো রাজনৈতিক দলে, হ্যাঁ, আমাদের এই এই প্রচলিত প্রচলিত না, আমরা রাজনৈতিক দল আমরা বা নেতৃত্বের দ্বারা ব্যাক করার কোনো সুযোগ নাই। আমরা একটা সময় শুনতাম তৃতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, তৃতীয় পক্ষ। সেই তৃতীয় পক্ষ কিন্তু আসছে, বা তৃতীয় পক্ষের মাধ্যমে কিন্তু এখন দেশ শাসিত হচ্ছে, দেশ পরিচালিত হচ্ছে। তো এই তৃতীয় পক্ষের সুফলটা কি আমরা প্রধান দুইটা তিনটা দল, দলের যে ক্রাইটেরিয়া ছিল বা যেভাবে দেশ পরিচালনার মাপকাঠি ছিল, সেই তৃতীয় পক্ষের শক্তি, তৃতীয় শক্তির মাধ্যমে বা তৃতীয় শক্তির সাহায্যে কি আমরা সেই মাপকাঠিতে আছি, নাকি তার থেকে একটু আপগ্রেড কিংবা ডাউন, মানে কোন সাইডে আমরা অবস্থান করতেছি, একটু যদি বিশ্লেষণ করতেন। যে আমাদের বিশিষ্টজনরা, দেখেন তৃতীয় পক্ষ, মানে নানান সময় নানান ভাবে মানে এই বলতো যে আমরা তৃতীয় শক্তি উত্থানের দিকে আমরা ধাবিত হচ্ছি, বা তৃতীয় শক্তি পারে আমাদেরকে একমাত্র মুক্তির দিশারি হয়ে সামনে আসতে। আমরা মুক্ত ঠিকই হলাম, মুক্তি ঠিকই পেলাম, কিন্তু মুক্তি ঠিকই পেলাম, তৃতীয় শক্তির উত্থানও হলো, বা তৃতীয় শক্তির মাধ্যমেই এই আমরা এখন পরিচালিত হচ্ছি। কিন্তু সেই তৃতীয় শক্তি কি জনগণের পালস বুঝতে পারছে? না, এখন এখন এখানে যে তৃতীয় শক্তির কথা বলতেছেন, তৃতীয় শক্তি বলতে বোঝানো হয়, মানুষ বলতে চায় এটাই অব্যক্ত অব্যক্ত বক্তব্য, সেটা হলো মানে বাংলা মানে হিসাব তৃতীয় শক্তি প্রচলিত বলতে রাজনীতি। জামাত, মানে তৃতীয় শক্তি বলতে বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে জাতীয় পার্টিও মাইনাস, জামাতও হ্যাঁ, মাইনাস, মানে বড় দুই দলের বাহিরে যে দলটাই আসবে বা যারাই আসবে সেটাই তৃতীয় শক্তির উত্থান। সেটা হইতে হ্যাঁ, পারে তৃতীয় এনসিপি, শক্তি মানে হইতে পারে গণ প্রচলিত অধিকার যে পরিষদ। প্রচলিত এই কথাটাই, মানে তৃতীয় শক্তি বলতেই হলো, তৃতীয় শক্তি বলতে বোঝানো হয় যে যারা এখন প্রচলিত অবস্থায় আছে তাদের তাদের বাহিরে, মানে বাইরে তারা আরেকটা দল। তারা ফার্স্ট পার্টি এবং হ্যাঁ, ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি দুটোই আমাদের এই জনগণের আশা আকাঙ্ক্ষা বা সুন্দরভাবে দেশ পরিচালনায় ব্যর্থ। সেই কারণে তারা থার্ড পার্টি, তৃতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো পক্ষ যদি সুন্দরভাবে পরিচালনা করেন, মানুষ সেই কারণে তৃতীয় পক্ষের প্রতি তৃতীয় পক্ষের আসবেন বা তৃতীয় পক্ষের আহ্বান জানায়। এখন তৃতীয় পক্ষটা বর্তমানে, হ্যাঁ, আপনার কথাটা সুন্দর এখন যে আমরা তো তৃতীয় বর্তমানে পক্ষের তো অবস্থান, তৃতীয় পক্ষে অবস্থান করছি। তৃতীয় পক্ষের, হ্যাঁ, তৃতীয় পক্ষের মধ্যে আছে। হ্যাঁ, এখানে এখানে এখন তৃতীয় পক্ষ কতটুকু বা কি করতেছে, এখানে এখানে আমাদের এই না, দুর্বলতার সুযোগটা একটি আমরা তৃতীয় যে তৃতীয় পক্ষ দেশ চালানোর দেশ পরিচালনায় কিন্তু একটা জিনিস আমরা 2006 থেকে 2009 পর্যন্ত আমরা দেখেছি, প্রায় ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমলে যে আমাদের শাসন ব্যবস্থা। আর যাই হোক, আপনার
এই এত হযবরল অবস্থা ছিল না মনে হয়, নাকি? না, হ্যাঁ, জি, জি। আমি ওই ওই এর আগে একদিন বলেছিলাম যে বাংলাদেশে ৩ জন ব্যক্তি এই ৭১ থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের পরে ১৬ই ডিসেম্বরের পর থেকে ৭১ সাল থেকে আপনার এই ২০২৫ সাল পর্যন্ত ৩ জন ব্যক্তি বাংলাদেশে সুন্দরভাবে দেশ পরিচালনা করেছেন। ব্যক্তি, নট দল। ৩ জন ব্যক্তি বাংলাদেশকে সুন্দরভাবে যতটুকু সময় সুযোগ পেয়েছেন ততটুকু সময় সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করেছেন। এই ৩ জন ব্যক্তি হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে পল্লীবন্ধু আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদ এবং থার্ড হইল মইনুল আহমেদ সমর্থিত সরকার, এই ১/১১ পরে যে সরকার। যৌথ সরকার, হ্যাঁ, এই ৩টি সরকারই যৌথ সরকার। এটা ৩ জন ফখরুদ্দিন ব্যক্তি। সরকার বললে ভুল হবে, কারণ হ্যাঁ, দুইজনের সমন্বয়ে চলছিল। এখন কি আমরা সেই দুইজনের সমন্বয়টার ভিতরে কোথাও জানি একটা গলদ দেখছি? হ্যাঁ, এখানে তো উনাদের সমন্বয়টা কি হইতেছে আসলে এখানে সমস্যাটা হয়েছে কি, যেমন একটা জিনিস দেখেন ১৯৯০ সালে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের যখন এই আন্দোলনের মাধ্যমে যখন উনি সিদ্ধান্ত নিলেন যে আমি পদত্যাগ, ঠিক আছে আমি পদত্যাগ করবো, যেহেতু আওয়ামী লীগ বিএনপি যৌথভাবে এবং জাতীয় জামাত তিন দলই বললো যে এই সরকার তারা আর দেশ সুন্দরভাবে চলতেছে না, উনারা সুন্দরভাবে চালাইবেন দেশ, উনারা সুন্দরভাবে চালাইবেন, এই সরকারের দ্বারা আর দেশ পরিচালনা করা সঠিকভাবে উনি করতে পারতেছেন না। তাহলে উনারা একটা রূপরেখা দিলেন, এই যে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা। সেই সময় দেখেন এই দেশের মানুষ বিচার বিশ্লেষণ যদি সঠিক মানে যে জিনিসগুলা গুরুত্ব দেওয়ার দরকার বা দেশের মানুষ ঠিক মতো দিতেছে কিনা বা খুব বুঝতে পারতেছে কিনা, দেখেন ওই সময় কিন্তু রূপরেখা দেওয়া হইলো কি এই বিরোধী দলরাই দিল, আওয়ামী লীগ বিএনপি এবং জামাত তিন দলে মিলে রূপরেখা দিল যে প্রধান বিচারপতি যিনি ইমিডিয়েট রিটায়ার্ড করবেন তিনি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। উনারা যে সিলেক্ট করলেন, টার্গেট করলেন কাকে, এই তৎকালীন সময় প্রধান বিচারপতি ছিলেন শাহাবুদ্দিন আহমেদ। যে এই যে হ্যাঁ হ্যাঁ এই যে শাহাবুদ্দিন আহমেদকে উনারা, এটা সম্ভবত আপনার মামুন ভাই আপনার এলাকার ওই, হ্যাঁ আপনাদের অঞ্চলে, হ্যাঁ। তাইলে দেখেন এই শাহাবুদ্দিন সাহেব প্রধান বিচারপতি ছিলেন এবং সব রাজনৈতিক দল মিলে উনার প্রতি আস্থা অর্জন করলেন, মানে উনাকে সিলেক্ট করলেন। উনাকে যে সিলেক্ট করলেন এই সিলেক্টেড ব্যক্তি কার আমলে প্রধান বিচারপতি ছিলেন? উনি কিন্তু আলহাজ পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেবের আমলে উনি প্রধান বিচারপতি ছিলেন। তাইলে আলহাজ প্রধান বিচারপতি, তাহলে পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের আমলের যিনি প্রধান বিচারপতি উনাকেই সব দল মিলে সমর্থন দিলে যে উনি একজন সঠিক নিরপেক্ষ ব্যক্তি, উনার মাধ্যমে নির্বাচন করা চাইতে পারে। হ্যাঁ, সুন্দরভাবে একটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার উনি সঠিকভাবে পরিচালনা করতে পারবেন এবং সব দল মিলে উনার প্রতি সমর্থন দিলেন এবং উনাকে বাধ্য করলেন। নট অনলি সমর্থন, উনাকে বাধ্য করলেন সেই জায়গায়। উনি কিন্তু রাজি ছিলেন না, উনি উনাকে বাধ্য করলেন না আপনাকে যেতে হবে। হ্যাঁ, তারপরে উনি শর্ত দিলেন যে আমাকে ঠিক আছে আমি যাব, আমাকে আবার ব্যাক করে আমার সাবেক ওই যতদিন আমার মেয়াদ আছে এই কি বলে বিচারপতি হিসেবে আমার যতদিন মেয়াদ আছে আমাকে আবার সেই জায়গায় ফিরে দিতে হবে, আমি মেয়াদ পূর্ণাঙ্গ করে তারপরে আমি রিটায়ার্ডে যাব, তাহলে আমাকে আবার ফেরত দিতে হবে। তখন সব দল মিলে ওনার শর্ত বাধ্য হইয়া। এটাও কি যে জুলাই সনদের মতো মানে একটা আলটিমেটাম ছিল? হ্যাঁ, এটা জুলাই সনদের মতো না, এটা ছিল আগেই পদত্যাগের যখন উনি ঘোষণা দিলেন, আন্দোলনের মধ্যে ঘোষণা দিলেন ঠিক আছে আমি পদত্যাগ করবো, তখন রাজনৈতিক দলগুলো মিলে কিভাবে পদত্যাগ হবে ওনারা তখন একটা তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দিলেন, তখন সেটা সেই রূপরেখা অনুযায়ী হইলো। এটা
অর্ডিন্যান্সের মাধ্যমে পরবর্তীতে সংশোধনে পাশ হয়েছে। এটা অর্ডিন্যান্সের মাধ্যমে তখন আলোচনার মাধ্যমে তখন যে 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 সূত্রগুলা শর্তগুলো দিল, এটা অর্ডিন্যান্সের মাধ্যমে মাধ্যমে পাশ হয়েছে, প্রচার হয়েছে, তারপরে এটা পরবর্তীতে সংসদে পাশ হয়েছে। এটা অর্ডিন্যান্সের মাধ্যমে। তখন সংসদও ছিল, আপনার ইয়াও ছিল, যেহেতু রাষ্ট্রপতি এখন ছিল বাংলাদেশ পল্লী হোসেন মোহাম্মদ এরশাদ। এখন যেহেতু সংসদ নাই, সংসদ বিলুপ্ত, সংসদ যেহেতু এখন এখন নেই, সংসদ নাই না, এখন তো এখনের যে সংসদ নাই। ঘটনাটা হচ্ছে 5 তারিখের 5 তারিখের হ্যাঁ, ঘটনা হইলো পলায়া যাওয়া। পলায়া যাওয়া, হুম, আর ওই সময় কিন্তু কেউ পলায়া যায় নাই। ওই সময় কিন্তু আন্দোলনের এক পর্যায়ে রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ ঘোষণাধীন আন্দোলনকে সম্মান জানায় বলে, ঠিক আছে, আপনারা যদি আমাদের পদত্যাগ চান আমি পদত্যাগ করবো। পদত্যাগটা কিভাবে হবে সেটা আপনারা নির্ধারণ করেন, আমি কার কাছে পদত্যাগ করবো, কিভাবে পদত্যাগ করবো। তখন সব দল মিলে একটা রূপরেখা প্রণয়ন করবে। এই রূপরেখা অনুযায়ী সেটা অর্ডিন্যান্স আকারে আগে বাস্তবায়ন হলো। অর্ডিন্যান্স হিসেবে গেজেট হইলো। হ্যাঁ, অর্ডিন্যান্স হিসেবে গেজেট হয়েছে, তারপরে সেটা সংসদে পরবর্তী সংসদে সেটা পাশ করছে, কারণ উনাদেরই রূপরেখা, উনাদের রূপরেখা অনুযায়ী অর্ডিন্যান্স হয়েছে এবং সেই অনুযায়ী উনি পদত্যাগ করছেন। তাইলে আমি যে কথাটা বলতে চাইতেছি দেখেন, যে এই জুলাই যে আগস্টের শাহাবুদ্দিন সাহেব যে জি বলতেছিলাম, আমি প্রশ্নটা শেষ হয় নাই, আপনার আগে হ্যাঁ, উত্তরটা শেষ হয় নাই মোহন ভাই, জি জি আগের উত্তরটা শেষ হয় নাই। হুম, যে ওই যে কথাটা বলছিলাম, যে থার্ড পার্টির কথা যে বলছিলেন, যে থার্ড পার্টি কে হবে বা থার্ড পার্টির ভূমিকাটা কি হবে, তাহলে ওই ওই সময়ে কিন্তু এই থার্ড পার্টি তৃতীয় ব্যক্তি শাহাবুদ্দিন আহমেদ। শাহাবুদ্দিন আহমেদকে সব দলে মিলে পছন্দ করছেন, বাধ্য করছেন। তাহলে উনি কার আমলে প্রধান বিচারপতি ছিলেন? উনি কিন্তু আলহাজ পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের আমলে প্রধান বিচারপতি ছিলেন। আলহাজ পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের আমলের প্রধান বিচারপতিকেই সবাই পছন্দ করলেন, বাধ্য করলেন, উনি আসলেন। উনি যথারীতি একদম সব দলের চাহিদা অনুযায়ী একটি সুস্থ এবং সুষ্ঠু নির্বাচন উনি সম্পন্ন করলেন। এইখানে কোনো কারো কিন্তু কোনো কথা বলার কোনো সুযোগ ছিল না, একদম সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে। আমরা যেহেতু একটু পিছনের কথা তাইলে বলছি আমি ভাই, এই কথাটাই বলি, থার্ড পার্টি যে পছন্দটা, আপনার থার্ড পার্টির পছন্দটা এবং থার্ড পার্টি কে, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ বলেন বলবেন। 111 যে মানে এই বাংলাদেশের যে একটা ঐতিহাসিক দিন বা আপনার ন্যাক্কারজনক যেভাবেই আমরা বিশ্লেষণ করি, 111-এর যে ঘটনাটা, সেটার উৎপত্তি কেন কিভাবে হয়েছিল একটু যদি রিমাইন্ডার দিতেন। হ্যাঁ, এই সময় তো সেই সেম পর্যায়ে সৃষ্টি হয়েছিল, দেশের পরিস্থিতি মানে আন্দোলনের এক পর্যায়ে জটিল পরিস্থিতি হইল না। আন্দোলনটা কি কি নিয়েছিল? আন্দোলনটাই তো ছিল এই সময় সম্ভবত কে ছিল সরকারে, বিএনপি 2007 সালের ঘটনা না? ওই যে 15ই ফেব্রুয়ারি না, হুম, সম্ভবত 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে না ঘটনাটা? হ্যাঁ, 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে। হ্যাঁ, 15ই মানে বিএনপি আওয়ামী লীগ যেভাবে 17 বছর যেভাবে আওয়ামী লীগ রয়েছে, সেই প্রক্রিয়ারই বিএনপি চাইছিল সেইভাবে থাকতে, ক্ষমতায় থাকতে। সেই ক্ষেত্রে তখন আন্দোলনের মাধ্যমে পরিস্থিতি জটিল আকার ধারণ করায় তখন ওই শাহাবুদ্দিন কি বলে আপনার মইনুল আহমেদের, উনি তখন প্রধান সেনাবাহিনীর প্রধান, উনার সমর্থনে প্রত্যক্ষ সহযোগিতায় তাহলে কি সরকার গঠিত হলো। এক দলের দেখানো পথ অনুসরণ করে অন্য আরেকটি দল এই বাংলার জনগণের উপরে এই স্টিম রোলার চালিয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই কথাটা বলতে গেলে সেই ক্ষেত্রে বিএনপি অগ্রনায়ক। অবৈধভাবে থাকার যে চেষ্টা, এটা হ্যাঁ হ্যাঁ 2001 সালে তো এই বিএনপি ক্ষমতা, তার 6 সালের পরেই তো তারা থাকতে চাইছে। সেই ক্ষেত্রে বিএনপি অগ্রনায়ক
বিএনপি চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে, কিন্তু আর শেখ হাসিনা সেখানে সফল হয়েছে, মানে সফল হয়েছে। শেখ হাসিনাকে সফল হয়েও ব্যর্থ হয়েছে, সরাইতে 17 বছর লাগছে, মানে মানে সফল হয়েও ব্যর্থ হয়েছে। তারপর সে তো সফল না, সে ব্যর্থতার সফল পরে হয়েও আসে, ব্যর্থ। সে তো সফল। আর 17 সে তার ব্যর্থতা আমি দেখি না, কারণ সে সফল। 17 বছর যদি একটানা চালাইতে পারে, তারপরে আর কি লাগে, আর ব্যর্থতার কি দেখতে পাইলে? 17 বছর যদি একজন সে হ্যাঁ, এই উনি নামাইলেন, এই যে বিএনপি আওয়ামী লীগ জামাত মিলা 91-90 সালে যে আন্দোলন করলেন যে সামরিক বাহিনীর সরকার, উনি তো আর কত থাকবেন? উনি সেনাবাহিনীর লোক, আর কত দেশ চালাইবেন? উনি আর কত সুন্দরভাবে চালাইতে পারতেছেন না, এখন আমরা চালাইবো সুন্দরভাবে। তাহলে এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত মিললে যে রাজনৈতিক দলগুলা মিললে তখন আন্দোলন করে করলেন যে ওনার দ্বারা আপনার দ্বারা আর দেশ পরিচালনা করে আমরা এখন চালাই। আলটিমেটলি তো এটাই ওনাদের ভিউটা ছিল। মানে ভালো কিছু তো উনি খারাপ কিছু তো আর বলতে পারেন না, এখনো পর্যন্ত বলতে পারেন নাই যে খারাপ কিছু করছেন। মানে স্বৈরাচার এক শব্দ, বুয়া এক শব্দ। এখন যেভাবে আমাদেরকে বলা হইতেছে দূষর, ওই যে চিলে কান নিছে মানুষ, ওই চিলে কান নিচের চিলের পিছনে দৌড়ে গেছে, কান আছে কিনা কানে হাত দিয়ে কেউ দেখতেছে। মানে ঠিক সেম ঘটনাগুলোই ওই 91 সালে বলা হয়েছে। তারপরে তারা বলছে তারা সুন্দরভাবে চালাইবেন। তারা কি সুন্দরভাবে চালাইছেন? এই তো সুন্দরভাবে চালাইছেন তারা। গণতান্ত্রিক সরকার বা গণতান্ত্রিক দল, তারা সামরিক সরকার না, তারা স্বৈরাচার না, তারা খুব ভালো দল, ভালো দেশ চালাইবেন। তাহলে ভালোভাবে এই 35 বছর, এই 91 থেকে 25 সাল পর্যন্ত, 20 সাল পর্যন্ত কি চালাইছেন, এটা তো দেশের জনগণ বা আপনারা সবাই ক্ষমতার মসনদে জানেন এক কথায় কি সুন্দর করে। ক্ষমতার মসনদে যেই বসেছে প্রত্যেকেই মানে স্বাভাবিক প্রক্রিয়া ক্ষমতা হস্তান্তর করেনি, এটাই মানে বলতে চাচ্ছেন। স্বাধীনতা সংগ্রামের পর এখন পর্যন্ত জনগণের ভোটে নির্বাচিত যে কতজন সরকার, মানে যে কতগুলো সরকার আপনার রাষ্ট্র পরিচালনা করছে, কেউ স্বাভাবিক ওয়েতে বা স্বাভাবিক পন্থা তার নির্ধারিত মেয়াদ শেষে ক্ষমতা হস্তান্তর করেনি। কোনো না কোনো পন্থা অবলম্বন করছে। পরবর্তী ট্রামে আবারও মানে এই মানে দেশ পরিচালনা করার স্বার্থে। হ্যাঁ, একমাত্র আলহাজ পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদই সুন্দরভাবে পদত্যাগ করেছেন এবং সুন্দর একটা নিয়ম কানুনের মাধ্যমে তৎকালীন সময়ের বিরোধী দলের শর্তগুলা উনি অর্ডিন্যান্স আকারে প্রকাশ করে সেই মোতাবেক উনি পদত্যাগ করছেন। এটাই একমাত্র বিরল ঘটনা। আর পরবর্তীতে ওনারা যে উদ্দেশ্যে ওই স্বাভাবিক প্রক্রিয়ায় আপনার আন্দোলনের মুখে পরবর্তীতে বাধ্য হয়েছে উনি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের, কিন্তু আন্দোলনের মাধ্যমে। স্বাভাবিক প্রক্রিয়া এই আপনার দায়িত্বভার তত্ত্বাবধায়ক সরকারের হাতে দেওয়ার পরেও ওনাকে তো সেই কুটিরেই যেতে হয়েছে। না, এটা তো তখন এই যে বললাম যে ওনারা বলছেন, ওনাদের কথা ওনারা ঠিক রাখেন নাই। ওনারা বলছেন উনি আরো ভালোভাবে চালাইবেন, আরো উন্নত প্রক্রিয়া চালাইবেন, আরো ভালোভাবে চালাইবেন। কিন্তু যখনই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হইল, তখনই ওনারা ওনাদের যে ক্রাইম কি বলে ক্রাইম পলিসি, ক্রিমিনাল অ্যাক্টিভিটি ওনারা তখনই শুরু করে দিলেন। সরকার এই তত্ত্বাবধায়ক সরকারের উপরে চাপ সৃষ্টি করলেন, শাহাবুদ্দিন সাহেবের উপরে চাপ সৃষ্টি করলেন যে এরশাদ সাহেবকে বাহিরে রাখা যাবে না, ওনাকে ভিতরে ঢুকাই দিতে হবে। উনি বাহিরে থাকলে সমস্যা। আমরা উনি যদি কথা বলতে পারে জনগণের সঙ্গে, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। আমরা কথা বলে জনগণ ভালোভাবে নিবে না। এই সন্দেহ থেকে ওনাদের যে ওনারা চাপ দেওয়া শুরু করো, বাধ্য হয়ে ওনাকে। সেই জিনিসটাই মানে বলছিলাম যে আপনার সুন্দরভাবে দায়িত্ব হস্তান্তর
করার পরে দেও তো আপনার জেলখানায় যেতে হয়েছে, তাহলে জি, এটা তো অন্যায় হয়েছে। সেটা তো ওরা বাংলার সবাই জনগণ শব্দ এই ৩ দল মিলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত। হ্যাঁ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ৩ দলে মিল্লা অন্যায় আচরণ করছে। চরমভাবে অন্যায় করছে এরশাদ সাহেবের উপর। অনিলের পরে তো বাকি দলের প্রধানদেরও তো আপনার ওই এরশাদ সাহেবের মতো অবস্থা হয়েছিল নাকি? না, হয়েছিল কই? এখানে তো শুধুমাত্র আমরা, হ্যাঁ, প্রাথমিকভাবে সবাইকে এরশাদ সাহেবের মতো কিন্তু অবস্থা হয় নাই। এরশাদ সাহেবের কিন্তু ডাইরেক্ট জেলেও রাখা হয়েছে। আর উনাদেরকে কিন্তু উনাদের বাড়িরে জেল ঘোষণা করে। উনাদের কিন্তু ফেসিলিটি সর্বোচ্চ সুবিধা দিয়ে তারা ওনাদের স্পেশাল ভাবে ওনাদের কিন্তু জেলখানায় রাখা হয় না। উনাদেরকে স্পেশাল বাড়িতে উনাদেরকে মানে জামাই আদরে বা কন্যা আদরে, যেটা মানে একেবারে শান শৌকতে রাখা হয়েছে স্পেশাল ভাবে। নজরবন্দি, নিজ গৃহে মানে রাজবন্দি। না, মানে ওনাদের আলাদা বাড়িটারে জেল ঘোষণা করে, একটা সর্বোচ্চ সুবিধা সম্পন্ন বাড়িকে জেল ঘোষণা করে সেইখানে রাখা হয়েছে। আমি সেটাই বলছি, নিজ গৃহে মানে রাজবন্দি, রাজবন্দি। হ্যাঁ, এটা নিজ গৃহে না, মানে আলাদা একটা জায়গাতে বাড়িতে স্পেশাল যাই হোক, বাড়িতে আলাদা সর্বোচ্চ বাড়িটা তো নিজ ফেসিলিটি দেওয়া যায়। বাড়ি যখনই তো আমি হ্যাঁ, যেহেতু একটা হ্যাঁ, বাড়ি পাইছি, এটা তো নিজ গৃহই বলা চলে। হ্যাঁ, এটা নিজ গৃহের মধ্যে রাখে, নিজ গৃহের মতনই রাখা হয়েছে, সর্বোচ্চ ফেসিলিটি দিয়ে রাখা হয়েছে। বর্তমান রাজনীতি আপনার দৈনন্দিন জীবনে কতটা প্রভাব ফেলছে বলে মনে করেন আপনি? বর্তমান রাজনৈতিক প্রভাব, মানে নেগেটিভ প্রভাব, যে রাজনীতির কুপ্রভাব, অপকৌশলের দ্বারা তো আমরা সবাই সাফারার। কারণ আমরা কি বলে, যেমন আমি আইন পেশার সঙ্গে জড়িত। আইন পেশার সবচেয়ে মূল যে এখন রাজনীতির যে প্রভাবটা, সেটা হইলো সরকারি দলের নেতারা, ওই মানুষ দৌড় দেয় শুধু মামলার ক্ষেত্রে, মনে করে সুবিধা পাইবে সরকারি দলের বড় বড় নেতাদের কাছে দৌড়ে, মনে করে উনাদেরকে চেহারা দেখাইলেই জামিন পাইয়ে যাবে, সেই জন্য মানুষ ওইদিকে এই দৌড়ে। মানসিক ৫ জন ৭ জনই কাছে সব মামলা চলে যায়। আমরা তো সাফারার, আমার মতো শত শত আইনজীবী সাফারার, হাজার আইনজীবী সাফারার। ৫ জন ১০ জন বা ২০ জন বা ৫০ জন বা ১০০ জন এই সুবিধাটা পাইতেছে, বাকি আমরা সবাই কিন্তু সাফারার। তাহলে আপনি এটা একজন তো সাধারণ রাজনৈতিক কুপ্রভাব। এখানে যদি আপনার বাসায় আপনি একজন, আপনি কোন রাজনৈতিক দলের কর্মী না, আপনাকে কোন রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি আপাতত মূল্যায়ন করছি না বা ভাবছি না। আপনাকে আপনার যে অসাধারণ জনগণ হিসেবে ভেবে আপনাকে একটা প্রশ্ন করছি, কোন রাজনৈতিক দল কি আপনাকে ভবিষ্যতের ভরসা দিতে পারছে? কোন রাজনৈতিক দল? আমি যে ভোটার, আপনি একজন ভোটার, আপনাকে কি কোন রাজনৈতিক দল ভবিষ্যতে আপনার অবস্থান পরিবর্তন হবে, আপনার ভালো হবে, আপনার এই বল ভরসাটা কি দিতে পারছে? সাধারণ জনগণ, কোন দলের কর্মী না, কোন দলের নেতা না, একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন নাগরিক হিসেবে একজন নাগরিক হিসেবে অসাধারণ। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম যে আমি কিন্তু প্রথমে একজন দেশের নাগরিক। তারপরে আমি একটা দলের কর্মী। আমি নাগরিকত্ব যদি আমি অস্বীকার করি, আমি ব্যক্তির অস্তিত্ব যদি আমি অস্বীকার করি, তাইলে আমি অন্য দলের কর্মী হওয়ারও কোনো সুযোগ নাই। আগে তো আমার অস্তিত্ব নাগরিক। আমি আমার নাগরিকত্ব, ব্যক্তির অবস্থাটা যদি স্বীকার করি, তাহলে আমি আরেকটি দলের কর্মী হইতে পারি। আমি আগে আমার একজন নাগরিক, আমি আগে আমার অস্তিত্বটা এখানে, আমার অস্তিত্ব বিলীন করে আমি আমার কোন রাজনৈতিক দলের কর্মী হওয়ার অত মন মানসিকতা আমার নাই। আমি যদি কোন দলকে সমর্থন করি, যে যদি দেখি যে না, ওই দলের সমর্থক বা চিফ
ওই দলের চিফ বা ওই দলের অ্যাক্টিভিটি ভাই, আমরা জনবিরোধী, আমি already অবশ্যই আমার সমর্থন সেখানে কন্টিনিউ করব না। এটা দুনিয়া উল্টে গেলে আমাকে কেউ যদি যত খারাপই বলুক, আমি সেখানে আমার সমর্থন কন্টিনিউ করব না। এটি আমার ব্যক্তি চরিত্র। আমি এখানে আমি আমি আমার প্রশ্নটা কিন্তু এই হ্যাঁ, আমার জায়গাটা, প্রশ্নটা এখানে উত্তর কোন দল করেন বা উত্তরটা কি দিতেছি। করেন ওইটা না, কোন দল বর্তমান হ্যাঁ, প্রেক্ষাপটে কোন দল কি আপনাকে ইভেন সরকার সহ আপনাকে কি এরকম কোনো ভরসা দিতে পারছে যে সামনের দিন ভালো হবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, হ্যাঁ, সুদিন আসছে? হ্যাঁ, আমি সেখানে আমি আপনার উত্তরটা আমি আপনার উত্তরটা বর্তমান এবং ভবিষ্যতের কথা বলবো না, আমি শুধু অতীত দিয়ে আপনাকে উত্তরটা দিতে চাই। সেটা হলো আমি জি। আমি আপনাকে বর্তমান এবং ভবিষ্যতের দিয়ে বলতে চাই না, আমি শুধু অতীতের অভিজ্ঞতা দিয়েই বা অতীতের রেকর্ড দিয়ে আপনি আপনার এই প্রশ্নের উত্তর দিতে চাই। সেটা হলো আমি এর আগে বলছিলাম যে তিনজন ব্যক্তি বাংলাদেশে, ব্যক্তি কোনো দল না, তিনজন ব্যক্তি বাংলাদেশকে সুস্থভাবে সুন্দরভাবে এবং ব্যক্তি গুডম্যান ছিল, এটা প্রমাণিত। এটা প্রমাণিত। তিনজন হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে মৌলভী হোসেন মোহাম্মদ এরশাদ এবং মঈনু আহমেদ। তাইলে তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তির মঈনু আহমেদের কোনো দল নাই। আচ্ছা, তিনজনের মধ্যে দুইজনের দল আছে, একটা হলো জাতীয় পার্টি আর একটা হলো বিএনপি। আচ্ছা, আর তিনটি দল, বৃহৎ রাজনৈতিক দল এই বাংলাদেশ সরকার পূর্ণাঙ্গভাবে পরিচালনা করেছে, সেটি হলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। তাহলে দেখেন তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি রাজনৈতিক দল নাই, মঈনু আহমেদের কোন রাজনৈতিক দল নাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দল আছে, আর এরশাদ সাহেবের রাজনৈতিক দল আছে। পাইলেন এখানে দুইটা, আর তিনটা রাজনৈতিক বৃহৎ রাজনৈতিক দল এই সরকার পরিচালনা করছে। তার মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। তাইলে এখানে আসলো দুইটা দল, আর একটা দল শুধু ব্যক্তি এবং দলের বাহিরে শুধুমাত্র দল। তাহলে সেই তিনটা রাজনৈতিক দল এবং তিনজন ব্যক্তির মধ্যে দুইজনের দুইটা দল, আর একজন হইলো আলাদা, সেটা হলো আলাদা আরেকটা রাজনৈতিক, সেটা আওয়ামী লীগ। তাইলে তিনটি বৃহৎ রাজনৈতিক দল যারা সরকার পূর্ণাঙ্গভাবে সরকার পরিচালনা করেছে, ইতিমধ্যেই কিন্তু দুইটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি এই চরম ভাবে বিতর্কিত হয়েছে। একটি দল তো অলরেডি আপনি নিজেই জানেন যে অলরেডি 24 সালে রাষ্ট্র তার পুরা সরকার সহ পুরা দল সহ সবাই মানে পলায়ে গেছে। আরেকটি রাজনৈতিক দল বিএনপি চরম ভাবে জনগণের বিপক্ষে অবস্থান করছে। ভাই, শুধু দল পলায়া যায় না, ইমাম খতিব পর্যন্ত পলায় গেছে। নৈতিকতা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে যে একটা জাতীয় মসজিদের ইমাম খতিব সহ সবাই পালায়া যায়। খতিব, হ্যাঁ, এটা একটা মানে খুব বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের ইতিহাসের একটা মানে চরম চরম বিপর্যয় বা চরম সত্য। তাহলে আমি আমি এই কথাটাই বলতেছি। তাহলে দেখেন দুইটি রাজনৈতিক দল এবং তিনটি রাজনৈতিক দল এবং তিনজন ব্যক্তির মধ্যে আপনার দুইটি রাজনৈতিক দল এবং একজন ব্যক্তির দল, একজন ব্যক্তি এবং রাজনৈতিক দল, আর একটি রাজনৈতিক দল। তাহলে তিনটি বৃহৎ রাজনৈতিক দলের মধ্যে দুইটি রাজনৈতিক দল
এবং একজন ভালো মানুষের দলও, যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি এবং আওয়ামী লীগ এই স্বাধীনতা সংগ্রামের যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সেই দুইটি দল বর্তমান 90 এর পর থেকে এই 2024-25 সাল পর্যন্ত চরম ভাবে রাজনৈতিক ভাবে অ্যাক্টিভ, মানে জনগণের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়েছে এবং বিতর্কিত হয়েছে। জনগণের অবস্থান, বিএনপি বর্তমানে জনগণের বিপরীতমুখী অবস্থান। বিএনপির সাথে জনগণের কোনো কর্মকাণ্ডের, জনগণের আশা আকাঙ্ক্ষার কোন ধরনের সুযোগ নাই। ইতিমধ্যেই অলরেডি যে আপনি আগে বলছেন যে বিএনপি নিজেও 15ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার মধ্যে 17 বছর থাকার চেষ্টা করছে, যে শেখ হাসিনার এই পথটা দেখাইছে বিএনপি, তারা টিকতে পারে নাই, শেখ হাসিনা 17 বছর চালাই গেছে, উনি একদিকে সফল। তাহলে আলটিমেটলি কি হলো? সাবেক প্রধানমন্ত্রী তিনিও কিন্তু ঘোষণা দিয়েছিল যে এটা নিয়ম রক্ষার্থে নির্বাচন, আমরা এই নির্বাচনের পরে আরেকটা নির্বাচন অচিরেই দিব, 3 মাসের ভিতরে একটা নির্বাচন দিয়ে মানে সংবিধান রক্ষার্থে নির্বাচনটা করেছে, এরকম ধরনের একটা কথা কিন্তু কমিটমেন্টও কিন্তু ছিল নাকি? না যাই হোক, যে যাক, হ্যাঁ এই কথা ছিল, কিন্তু কথা হলো মূল বক্তব্যটা হলো যে যাই বলতে চাই, যে যাই অজুহাত দিয়ে চালাক না কেন, আলটিমেটলি তো তারা সবার কাছে ক্লিয়ার যে ওনারা যে কোনো ভাবে, ওই যে আমি একটু আগে বলছিলাম যে ওই তারা ক্ষমতা, আমরা জাতীয় পার্টি ক্ষমতা লোভী না, আমি বলছিলাম যে জাতীয় পার্টি ক্ষমতা চালায় না। ঠিক দেখেন, তারা কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ ক্ষমতার জন্য চরম ভাবে লালায়িত এবং ক্ষমতা ধরে রাখার জন্য তারা, যদি ক্ষমতায় যদি আপনাদের মূল উদ্দেশ্য না হয়ে থাকে, তাহলে ওই যে বারবার নির্বাচন গুলাতে কেন, কিসের জন্য আপনারা অংশগ্রহণ করছেন? এবং এবারও শুনছি আমরা তো বলছি যে মাঝে মধ্যে, যদিও জাতীয় পার্টির পক্ষ থেকে আপনার ব্যারিস্টার আনিস সাহেবের গ্রুপ থেকেও বিবৃতি আসছে এবং জিএম কাদের মহোদয়ের এই ইয়া থেকেও বিবৃতি আসছে যে তারা কোনো জোটের সাথে এখন পর্যন্ত কোনো আলাপ আলোচনা করেনি বা জোটের কোনো চিন্তা ভাবনা নেই। উভয় জাতীয় পার্টির উভয় অংশেরই একই ধরনের মন্তব্য, কিন্তু আপনার তারপরে তো আমরা কোথা থেকে, মানে কোনো জায়গা থেকে আপনার বিএনপির সাথে একটা জোট হচ্ছে, জামাতের সাথে জোট হচ্ছে, এরকম ধরনের আলোচনা আমরা মাঝে মধ্যে শুনতে পাই বা সামনে চলে আসে। কেন জোটের ব্যাপারটা তো হলো কি, রাজনীতিতে তো মনে করেন অংশগ্রহণ তো কিন্তু ছিল, এটা অস্বীকার করার তো উপায় নেই। বাধ্য করেই হোক আর জোর করেই হোক, আপনাদের অংশগ্রহণ তো ছিল, এবং পরিবারের আপনি আপনার ওয়াইফ সহই মানে নির্বাচনে যুক্ত হয়েছেন। হ্যাঁ, না ঠিক আছে, এই ব্যাপারটা হলো কি, জাতীয় পার্টি তো নির্বাচনমুখী দল, এটা তো নির্বাচন, জাতীয় পার্টি তো নির্বাচনের বাহিরে থাকতে চায় না, বা নির্বাচন করতে কোনো জাতীয় পার্টির কোনো ভয় নাই। জাতীয় পার্টি যে জনগণের সমর্থন নিয়ে সমর্থন নিয়ে সরকার পরিচালনা করতে প্রস্তুত, এবং জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। জাতীয় পার্টি জনগণের কাছে, আপনি তো নির্বাচনে অংশগ্রহণ করার আগেই তো আপনি হেরে যাচ্ছেন, যেখানে আপনার হেরে যাচ্ছেন হলো আপনার রাষ্ট্র পরিচালনার জন্য বা সরকার পরিচালনার জন্য আপনাকে 151 বা 150 সিট লাগবে, সেখানে আপনার 30, 35, 40 সিট নিয়ে আপনারা একটা নেগোসিয়েশনে চলে যাচ্ছেন। বৃহৎ দুই দলকে আপনার প্রায় মেজরিটি পার্সেন্ট, আপনার মেজরিটি সংখ্যার আপনার ভোট দিয়ে দিচ্ছেন বা সিট দিয়ে দিচ্ছেন, সেখানে কি আপনারা হেরে যাচ্ছেন না? এটা ঠিক আছে না, এইগুলা তো হইলো আগের অতীতের যে অ্যাক্টিভিটিস গুলা, অতীতের যে সিদ্ধান্ত গুলা, এটা তো আপনি নিজেই জানেন। অতীতের সিদ্ধান্ত গুলা তো মানে স্বতন্ত্রভাবে বা স্বতন্ত্র সক্রিয় অবস্থান থেকে নেওয়া সম্ভব ছিল না। কোনো না কোনো চাপে, কোনো না কোনো প্রক্রিয়ার বাধ্য হয়ে ওই সিদ্ধান্ত গুলো নিতে হয়েছিল। এখানে এখনো তো দলের ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র স্বাধীনভাবে যত দল কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই, বাধ্য হইয়া কোনো না কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এইগুলোর সাথে তো কোনো আসলে রাজনৈতিক দলের
বিগত আপনার 14 নির্বাচনের 14 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন। 18 নির্বাচনে আপনার বিএনপি নিয়ম রক্ষার্থে নির্বাচনে অংশগ্রহণ করছে, কিন্তু 24 নির্বাচনে অংশগ্রহণ করেনি, 14 নির্বাচনে অংশগ্রহণ করেনি। কই তাদের তো হয়তো নেতাকর্মীরা জেল হাজত হয়েছে, কারাবাস করা লাগছে, পালায়া থাকতে হয়েছে। তারপরে তো তারা এখন বর্তমানে একটা মানে এই বাংলাদেশে একটা বৃহৎ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এতদিন পর মানে এতটা সময় আপনার কম এই দলের বাহিরে থেকে বা সরকারের পরিচালনার মানে কোনো রকম ইয়াতে না থেকেও তারা কিন্তু এই বাংলাদেশে এখন বর্তমানে চালিকা শক্তি দিয়ে আছে। তো আপনারাও বিএনপি কথা যদি বলতেছেন। এরকম ধরনের একটা স্টেপ নিতেন, আপনারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করতেন, বিএনপির সাথে যদি আপনারাও তখন একাত্মতা পোষণ করতেন যে না আমরা কোনো অবস্থাতে নির্বাচনে যাব না, নির্বাচনে যাওয়া আমাদের উচিত হবে না, তখন কি আপনাদের অবস্থানটা কি আরো না, ভালো আপনাদের হতো না? মামুন ভাই, আপনার মনে আছে নি? দেখেন, নির্বাচনের আগে 23 সালের নির্বাচনের আগে কিন্তু বর্ধিত সভা হয়েছে। আপনার একটা বর্ধিত সভা হয়েছিল জাতীয় পার্টির যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কাকরাইলে। আপনার মনে আছে নি? দেখেন, আমি এখানে সবই কিন্তু জানি, পরিষ্কার ভাবে বলা হয়েছে, আমি হ্যাঁ, সবই জানি। পরিষ্কার ভাবে বলা হয়েছে যে আমরা নির্বাচনে আমার মতামত নেওয়া হয়েছে। নেতাকর্মীরা সবাই বলছে যে না, আমরা নির্বাচনে না যাওয়ারই সবচেয়ে উত্তম হবে, এবং সিদ্ধান্ত হয়েছে যে আমরা নির্বাচনে যাব না। তারপরেই কিন্তু এই চেয়ারম্যান স্যারের উপরে কি অবস্থা হয়েছে, এই আপনার গুলশানের কার্যালয়ে কি হয়েছে, কি ধরনের অ্যাক্টিভিটিস হয়েছে, কর্মকাণ্ড হয়েছে, এবং চাপ প্রয়োগ করে এই ওই দেখেন আপনি 24 সালের নির্বাচনে কিন্তু জি এম কাদের স্যার ওই এলাকাতে যায় নাই। একজন আপনার কি বলে এই যে হিজড়া। হিজলারে কিন্তু দাঁড় করানো হয়েছে আপনার এই জি এম কাদের স্যারের বিরুদ্ধে। জি এম কাদের স্যার কিন্তু এলাকাতেও যায় নাই। তারপরও এলাকাতে যায় নাই, সরকার তার মতো করে আপনার নির্বাচন করছে। জ্যাম কাদা স্যার ওই সময় থেকে বারবার বলছে যে সরকার যেখানে চাইছে, যারে চাইছে মনে করছে তারে পাশ করাইছে। এই কথা কিন্তু জিএম কাদা স্যার ওই ওই আওয়ামী লীগ থাকতে কিন্তু বলতেছেন উনি। উনি কিন্তু এগুলো কিন্তু লুকানো কোনো কথা বলেন নাই। না উনি উনি কিন্তু পরিষ্কার যে সরকার যেখানে ওনার চাইছে, যাকে চাইছে তাকে নির্বাচিত করছে, নির্বাচন সুষ্ঠু করাইছে, এই বা যেখানে এইটাতে চাইছে সুষ্ঠু হয়েছে, আর যেখানে চাইছে তাকে পাশ করাইছে। এইটা এই 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 কথা কিন্তু পরিষ্কার এইটা হয়ে থেকে আরো বেশি বিতর্কিত, মানে নির্বাচনের থেকে আর একটু বেশি বিতর্কিত হয়ে গেল না একটা বক্তব্যে যে আমি ভারতের অনুমতি ছাড়া ভারতের সাথে কি কথা হয়েছে বা এটা আমি পাবলিক প্লেসে বলতে পারবো না। এই কথাটা হয়তো উনি এইভাবে না বলে যে অন্য কোনো আয়াতে বলতে পারতো। তো এই জিনিস এই না। এখন জিনিসগুলা কি আসলে এই যে সাংবাদিক, না না, সাংবাদিক তো সাংবাদিকের যদি প্রশ্ন করবেই, সাংবাদিক যদি প্রশ্ন করে, সাংবাদিকতার মানে এটাই হলো আপনার এই প্রশ্ন করে আপনাকে জর্জরিত করে আপনার মুখ থেকে সত্য কথা বের করা। এখন সাংবাদিকের কূটনৈতিক সৃষ্টি হলো কিছু এরকম যে শিষ্টাচার আছে। আপনাকে এই প্রশ্নে জর্জরিত করে। শেখ হাসিনা যে আপনার এই যে রাজাকারের কি মুক্তিযুদ্ধের সন্তানরা পাবে না রাজাকারের নাতিপুতিরা পাবে, যে কথাটা বলছে এটাও তো স্বাভাবিক হয়তো বলতে না, কোনো না কোনো সাংবাদিক তাকে ফোর্স করার কারণেই এই কথাটা বলছে হ্যাঁ, হ্যাঁ, না, ঠিক আছে। নাকি? কথা হলো যে যে যদি এমন কোনো প্রশ্ন করে, এখন জি এম কাদের স্যার হ্যাঁ, কিন্তু ব্যক্তিগতভাবে খুব ক্লিন ইমেজের মানুষ এবং স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। উনি কিন্তু কোনো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন না। আমার কিন্তু যতটুকু অ্যানালাইসিস যে জি এম কাদের রাজনীতি স্যার রাজনীতি স্ট্রেট করতে ফরওয়ার্ড হলে তো মানুষ, এবং এদিকে পিছিয়ে কোনো এবং রাখতে হবে। এবং না, 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 ছলচাতুরির কোনো সুযোগ নাই রাজনীতিতে। যে রাজনীতি করলে যে ছলচাতুরি করতে হবে, এটা তো কোনো কথা না। স্টেট মানে জি এম কাদের স্যার ক্লিয়ার ভাবে প্রশ্নের যে অবস্থান, যে প্রশ্নটা, যে না ধরনের প্রশ্ন, প্রশ্নটা যে তো ধরনের যে উত্তরটা উনি ভারতের সাথে চাইছিলেন সাংবাদিক সাহেবে, মানে ভারতের সাথে কি আলোচনা হয়েছে এটা একটু যদি বলতেন, প্রশ্নটা অনেকটা এরকম যে ছিল। ভারতের ভারতের সাথে কি আলোচনা হয়েছে, যে ভারতের সঙ্গে কি আলোচনা হয়েছে, এই প্রশ্ন এটা আমি সাংবাদিক করতে এটা পারেন না। বা ভারত সফরে আপনার কি এই মানে এই কি প্রশ্নটা আলোচনা? কিন্তু সাংবাদিক করতে পারেন না, কারণ
সাংবাদিক প্রশ্ন এই করতেই পারে, প্রশ্নটা কিন্তু করতে পারেন না, যেই কারণে চেয়ারম্যান স্যার সাংবাদিক না সাংবাদিক 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 প্রশ্ন করবে। প্রশ্ন করার কিন্তু ধরন আছে, বুঝতে না 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 না, আপনি আপনি এখন যদি আপনি বলি আপনি যদি আপনাকে যদি বলি যে এই যে আপনি কি বলে কিছু কিছু বিষয় আছে যে আপনি আপনার কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত প্রশ্ন, বহির্ভূত আচরণ, এই প্রশ্নগুলো উত্থাপন করতে পারেন। এখন সাংবাদিক আপনি রাত্রে বাজে 2টা, আপনি যদি আপনি মামুন ভাইকে প্রশ্ন করি আপনি কালকে রাত্রে আপনার বউয়ের সাথে কি কি কথা বলছেন, কি আলোচনা করছেন, কি কর্মকাণ্ড করছেন, এটা কি কোনো সুস্থ মানুষের প্রশ্ন হইতে পারে? তো আপনার উত্তরটাও তো সেই আপনার ওয়াইফের মানে সাথে অবস্থান থেকে দিতে হবে। না না, এই মানে এই কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো প্রশ্ন যদি করেন, যেই কারণে উনি বলছেন উনি আপনি কূটনীতিক উনি ভাবে তো কিন্তু উত্তর দিবেন। ছলচাতুরি করেন না, হ্যাঁ না, উনি স্টেট বলছেন আমি যে আপনি যদি কি আলোচনা হয়েছে বলতে চান, আমি সেই উত্তরে আমি ওই আলোচনা কি আলোচনা হয়েছে সেটা তো আরেকটি দেশের সাথে কি আলোচনা হয়েছে এটা তো তার দেশের তার পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া আমি তার সঙ্গে কি আলোচনা এটা বলবো কেন? এটা কূটনৈতিক কিছু কোনো বিষয় থাকে, এগুলো তো বলার কোনো সুযোগ নাই। এইটা তো এইভাবে বলা বলা হইতে পারতো। এই কারণে সময় হলে আমরা অন্যভাবে প্রকাশ ঘুরে করব। বলতে পারতেন ছলচাতুরি। না না না, না এটা প্রকাশ করার এটা তো তো কোনো সত্যি। সুযোগ নাই অন্য এটা দেশের আমি সাথে। একটা আমি আমি ভাই একটা কাজ করব না না। না, এই কাজটা তো আপনি এটা কোনো সময় বলতে পারবেন নানান না, হয়ে আছে আপনাকে না করা। নানান উপায় আছে আপনাকে ছলচাতুরির না মাধ্যমে বলা যায়। হ্যাঁ, ছলচাতুরি প্রক্রিয়ায় আপনি অনেক কিছুই বলতে পারেন, এটা হবে ছলচাতুরি। এটা ছলচাতুরি প্রক্রিয়ায় অনেক কিছুই আপনি বলতে পারেন, যাক বলার ভাই সুযোগ অনেক ছিল, কিন্তু উনি ছলচাতুরির আশ্রয় নেন নাই। উনি ছলচাতুরির আশ্রয় নেন নাই, উনি যে প্রশ্নটা করছে হুবহু সেই প্রশ্নটার উত্তর দিচ্ছেন যে আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্নটার তো আমি তাদেরকে জিজ্ঞাসা না করে বলতে দেবো, কারণ এটা শিষ্টাচার বহির্ভূত হয়ে যাবে, এটা কূটনৈতিক এই শিষ্টাচার একটা বহির্ভূত কথার হবে। কারণে হাসনাত আব্দুল্লাহর মতো এটা লোক বলতে পারে বলতে পারে যে জিএম কাদের কে আমি কি চিনি তাকে? হ্যাঁ, এটা বলতেই পারে। এখন একজন একজন বাবাকে যদি একজন ছেলে যদি একসময় এই যে বলে না সিনেমা আছে না, এক চুরের ছেলে বড় হয়ে বাপ মা গেল ভুলে, এটা গান আছে না? এখন যদি বড় চেয়ারে বৈশা যদি ধরাকে সরা জ্ঞান করে, পাপকে ঘৃণা করে, পাপীকে নয়। হ্যাঁ ধরাকে সরা জ্ঞান করে একটা সময় যখন চেয়ার থাকবে না, রাস্তার রাস্তার কুকুর যখন একটা ছবি আছে দেখেন, রাস্তার কুকুরে একজন পুলিশ অফিসার, যখন আপনার মনে করেন ওই যে কি বলে একটা ছবি আছে দেখেন, এই যে এই যে আপনি দেখছেন বোধহয় ইদানিং যে ছবিটা ভাইরাল হয়েছে, যে ছবিটা সবচেয়ে বড় যে ছবিটা দেখছেন না, যে ওই যে ইয়ারে পাঠাইছে, আর ইদানিং যে সবচেয়ে এই যে আল্লু অর্জুনের যে সবচেয়ে লেটেস্ট যে ছবিটা সবচেয়ে এই ছবিটা দেখাইলো। না আমি দেখি নাই। যাই হোক আসলে এই এত আর কিছু সবচেয়ে দেখার মতো বা করার মতো সময় পাই না, কারণ নিজের আল্লু অর্জুনের ব্যবসা বাণিজ্য আছে। আপনার সাথে ছবি বসে একটা একটু আড্ডা ভাইরাল মারি। আমি এই যে সাময়িক অনেক কিছুই কিন্তু ক্ষমতা কোথায় কি হচ্ছে না হচ্ছে এটার খুব একটা খোঁজ এই যে খবর কিন্তু একটা আমার নাই, যদিও অনলাইনে থাকি আমি সারাদিন। জাস্ট বলি যে বুঝছি ব্যবসা বাণিজ্য ব্যস্ত, যে এই যে আল্লু অর্জুন একটা ছবিতে দেখাইছে যে এসপি সাহেব একজন পুলিশ অফিসারের যখন ওই একেবারে কাপড় চোপড় ছিঁড়ে কাপড় ছাড়া যখন সে তার নিজের বাসায় যাইতেছে, তখন ওই তার বাসার কুকুর তার উপরে ঘেউ ঘেউ করতেছে, তার উপরে মানে চুর মনে করে তার উপরে আক্রমণ করতেছে না সেটা তার নিজের বাড়ি। সেটা তো বাস্তব প্রমাণ, হ্যাঁ সেটা তো বাস্তব মানে প্রমাণ তাইলে হলো। তো হ্যাঁ এক মিনিট ভাই, সেটা বাস্তব প্রমাণ হলো আওয়ামী লীগ। হ্যাঁ কারণ আওয়ামী লীগের আমলে এই 17 বছরে যেসব পুলিশ নিয়োগ দিয়েছে, আওয়ামী লীগের আমলে কিন্তু নিয়োগপ্রাপ্ত হয়েছে। সেই পুলিশেই কিন্তু নানানভাবে আওয়ামী লীগের নেতাকর্মীকেই আপনার সংঘবদ্ধ হওয়ার সুযোগ দিচ্ছে না। এটা তো বাস্তবতা। এই 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 কথাটা আজ থেকে মানে আরো কত 20-22 বছর আগে আমাদের এই যে এই সাইদি সাহেব, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, উনি বলেছিল যে পুলিশ আজকে আওয়ামী লীগ মানে বিএনপি কে পিটাচ্ছে, বিএনপি জামাতকে পিটাচ্ছে, সেই একই পুলিশ সময়ের
প্রেক্ষাপট অনুযায়ী এই আওয়ামী লীগকে দৌড়াবে। উনি এটা না, এটা তো কোথাও একটা সবার মধ্যে কিন্তু এই কথাটা, এই বিবৃতিটা হ্যাঁ, দিয়েছে বা এইভাবে বক্তব্যটা উনি উপস্থাপন করেছে। হ্যাঁ। না, এটা তো একটু সত্য, সময় বাস্তব। মানে এটা যে তো একদম বাস্তব প্রমাণ। হ্যাঁ, সময় সুযোগ মানুষকে নানান সময় নানান ভাবে সময়ের ব্যবধানে। মানে নিপীড়িত করে, এটাই বাস্তবতা। যাই হোক, আমিনরা কথার মানে হ্যাঁ, বাড়াবো না। অলরেডি ১.৫ ঘন্টা হয়ে গেছে, ২:৩০ বেজে গেছে। জি, রাজনৈতিক বিভাজন কি সামাজিক দূরত্ব তৈরি করছে? জি। অল্প কথায় উত্তর হ্যাঁ, দিবেন, এটা একটা শেষে 100 আরেকটা প্রশ্ন করে শেষ করে দিব। জি, একদম 100% সত্য। রাজনৈতিক বিভাজনটি সামাজিক দূরত্ব সৃষ্টি করছে। এটা একদম সঠিক কথা। নেতা নয় নীতি চাই, এই ধারণা কি বাস্তবে কার্যকর হতে পারে? অবশ্যই হতে পারে, এবং এই হওয়া ছাড়া, এটা নেতা নয় কার্যকর নীতি হওয়া চাই, ছাড়া এটা হ্যাঁ, নেতা নয় এই নীতি চাই, এই আদর্শকে সামনে রেখে যদি আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণের দিকে ধাবিত হতে পারি, তাহলে কি বাংলাদেশের জি, একটা আমূল পরিবর্তনের সম্ভাবনা আছে কিনা? জি, একটাই রাস্তা। একটাই রাস্তা, নীতি চাই। নেতা নয় নেতা নয় নীতি চাই। নীতি চাই, এই নেতা নয় নীতি চাই। হ্যাঁ, একটাই রাস্তা। হ্যাঁ, নেতা নয় নীতি চাই। এই 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 এটাই এই বিষয়টার উপরে যদি নির্ভর করা ছাড়া এই বাংলাদেশের জনগণের আর কোনো রাস্তা নাই। রাইট। আসলেই আমরা নেতা চাই না, এছাড়া আর নীতি কোনো চাই। রাস্তা, হ্যাঁ, এটা ছাড়া জি। আর কোনো রাস্তা নাই। এটার আপনি সাথে আরেকটা শব্দ, এটার সাথে ওই লাইনটা হ্যাঁ, মামুন ভাই, ওই যে বলছেন হ্যাঁ, বলেন। নেতা নয় নীতি চাই, এটার সাথে আরেকটা লাইন লাগাই দেন, এটা ছাড়া জনগণের আর কোনো রাস্তা নাই। উপায় নাই। উপায় নাই বা রাস্তা নাই, একটা শব্দ লাগাই দেন, সাথে আরেকটা লাইন লাগাই দেন সংক্ষেপে। না, এইটুকুই যথেষ্ট। উপায় নাই লাগাই দেন। এছাড়া হুম, উপায় নাই। এটা ছাড়া উপায় নাই, লাগাই দেন। মানে এটাই সব প্রধান রাস্তা, একমাত্র রাস্তা। আর জি। কোনো বিকল্প নাই। জি, এটা আমরাও স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো ভাই, আপনি শেষ কথা বলে বিদায় নেন, আমিও শেষ করে দিব। আগামীকাল 10টায় ভাই, আপনার যেখানেই থাকেন, যত ব্যস্ততায় থাক, 10টার জি, ইনশাআল্লাহ। 9:30 ভিতরে আপনি রেডি থাকবেন। আপনার জন্য আরেকজনকে আমি যুক্ত করব, রাখবো, একজন আলেম মানুষ, আপনার ওই যে আগের একটা প্রশ্নের জি, উত্তর নেওয়ার জন্য। জি, 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 ইনশাআল্লাহ। জি, জি, সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। আমি সবার কাছে দোয়া চাই, এবং অসাধারণ জনগণের কাছে আমার একটাই অনুরোধ, নিজের বিবেককে জাগ্রত করুন, তাহলেই সব সমস্যার সমাধান। ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মামুন ভাই। জি, ধন্যবাদ। আজকের আলোচনাটি ছিল আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সাময়িক রাজনীতি ও চলমান রাজনীতির উত্তাপ। আমাদের মূল্যবান প্রশ্ন, মতামত এবং উপস্থিতি আমাদের আলোচনায় আরো সমৃদ্ধ করেছে। রাজনীতি শুধু নেতাদের বিষয় নয়, এটা আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত, নিরাপত্তা, অর্থনৈতিক ভবিষ্যৎ এবং সবকিছুর সঙ্গে জড়িত। তাই সচেতন থাকুন, সচেতন থাকা, যুক্তিসঙ্গত আলোচনায় অংশ নেওয়া এবং ভেদাভেদ নয়, সম্মান ও যুক্তির মাধ্যমে কথা বলা, এটাই আমাদের প্রধান শক্তি হোক। আমাদের অতিথিদের ধন্যবাদ, যারা ব্যস্ততার মাঝেও আমাদের সময় বের করে আজকের আলোচনায় যুক্ত হয়েছেন। আর বিশেষ ধন্যবাদ আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি মাঝে মধ্যে দেখেন। ইনশাল্লাহ আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে শুভরাত্রি জানিয়ে
সালাম ও শুভেচ্ছা দিয়ে শেষ করলাম আজকের এই রাতের আড্ডা 14তম পর্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।